প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে জনগণের অবস্থান কোথায়। অর্থাৎ আমরা জানি যে রাজনীতি সাধারণত জনগণকে নিয়ে হয়, জনগণের জন্য হয়ে থাকে এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করে থাকে। তো এই সমস্ত সংজ্ঞা, ডেফিনেশন বা এই যে রাজনৈতিক যে দর্শন, সব কিছুকে জড়ো করে আমরা যদি এই প্রশ্নটি উত্থাপন করি যে জনগণের অবস্থানটি কোথায়, অর্থাৎ বাংলাদেশের যে চলমান বাস্তবতা, সেখানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবার যে এক ধরনের আকাঙ্ক্ষা, সেটির বিপরীতে জনগণের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা, সেটি নিয়ে আজকে আসলে আলোচনা করতে চাই। এবং সেই আলোচনার জন্য আমরা স্টুডিওতে একজন এবং ভার্চুয়ালি দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি শুরুতেই আমার অতিথিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে যিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন, ব্যারিস্টার মনিরুল ইসলাম, তিনি পেশায় আইনজীবী এবং রাজনৈতিক কর্মী। আওয়ামী আইনজীবী পরিষদ এবং আওয়ামী রাজনীতির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। জনাব ব্যারিস্টার মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অগণিত দর্শক এবং যারা আমাদের সাথে জয়েন করছেন, মামুন ভাই এবং মিম। নিশ্চয়ই ওনাদেরকেও পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জনাব আব্দুল আওয়াল মামুন, তিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কল্যাণ পার্টি। জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে একটা কাকতালীয় বিষয় খেয়াল করছেন কিনা জানি না, মিম, মামুন এবং মঞ্জু 3M এর সমন্বয় আজকে অনুষ্ঠান। তো আর সবচেয়ে প্রীত এই জন্য যে আমার অসম্ভব পছন্দের একজন প্রেজেন্টার বুলবুল ভাই আমাদের সাথে আছেন এবং অগণিত দর্শক তো নিশ্চয়ই সাথে আছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ আবারও। আমাদের সঙ্গে ভার্চুয়ালি আরও যুক্ত হয়েছেন মিম আরাফাত মানব, যিনি সদস্য এনসিপি ডায়াসপোরা ব্রাঞ্চের এবং ফর্মার লেকচারার ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশ। মানব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই ডাকার জন্য। মানে ইটস ভেরি নাইস টু সি ইউ সামনাসামনি। থ্যাংক ইউ। আমরা শুরুটা করতে চাই, আপনাকে দেখে আসতেছি লম্বা সময়। না, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই ব্যারিস্টার মনিরুল ইসলাম আপনাকে দিয়ে। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই, সে প্রশ্নের আগে একটা ছোট্ট ভূমিকা রয়েছে। আজকে প্রথম আলোতে আমরা দেখতে পেলাম যে চিন্তাবিদ এবং আমাদের সময়ের, আমাদের প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তক বদরুদ্দিন ওমরের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। তিনি সেখানে অনেকগুলো কথা বলেছেন, তার প্রত্যেকটি কথা নিয়ে আজকে আলোচনা হতে পারে। কিন্তু যে জায়গাটিতে আমার দৃষ্টি আটকে গেছে সেটি হচ্ছে যে তিনি, আপনি যে দলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই দলটিকে ব্যাখ্যা করতে গিয়ে বা সেই দলটি সম্পর্কে বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে রিগ্রেসিভ সরকার, যেটিকে বাংলা করলে দাঁড়ায় যে নিপীড়নমূলক বা এরকম আর কি, তাই তো? তো যে দলটির জন্ম হয়েছে জনসম্পৃক্ততার ভেতর দিয়ে, সেই দলটির 16 বছরের শাসনের পর যখন এই ধরনের শব্দ মালা অহরহই আমাদের চারপাশে আলোচিত হয়, তখন সেই দলের একজন কর্মী হিসেবে আপনার কেমন লাগে? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আমার খুব জানতে ইচ্ছে করে। ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশে যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, 26শে মার্চ রাত্রে যখন গণহত্যা করে, এই গণহত্যা যারা করেছে তাদের পক্ষে কথা বলার লোকও বাংলাদেশে ছিল এবং তাদের পক্ষে যারা কথা বলেছে আজকে 53 বছর পর জাতির কাছে ক্ষমা চায়নি, সেই লোকের রাজনীতিও কিন্তু বাংলাদেশে তারা করে এবং বড় বড় মঞ্চে খুব ডালফালা গজিয়ে ওঠা মানুষ নিয়ে তারা দম্ভের সাথে কথা বলে। তো তাহলে বদরুদ্দিন ওমরের লেখা আজকে বহু বছর থেকে পড়ি এবং বদরুদ্দিন ওমররা হচ্ছে কট্টরপন্থার মানুষ। কট্টরপন্থা ইসলামে বলেন, অন ইসলামে বলেন, রাজনীতিতে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, কোনো দিনও অ্যাকসেপ্টেড হয় না। কারণ বিশিষ্ট জন হতে হয় তখন কট্টরপন্থা দিয়ে হয় না, মানুষের সম্পৃক্ততা, মানুষ ভালোবাসে, রাজনীতি আছে। বদরুদ্দিন ওমর হচ্ছে একজন কট্টর মানুষ, তিনি কোনোদিনও মানুষের ভালোবাসাও পাননি। এখন অবশিষ্টদের কাজ আমি বলছি, কারণ হচ্ছে কি, মানুষের ভালোবাসা তো আপনি ভালোবাসেন বা আমি ভালোবাসি, এটা দিয়ে মাপ হয় না। মানুষ যাদেরকে ভালোবাসে
তাদেরকে একটা জায়গায় নিয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, বাংলাদেশের এমপি হয়, বড় বড় কর্পোরেশনের চেয়ারম্যান হয়, মানুষের জন্য কাজ করে। আপনি মানুষের জন্য কাজ করবেন, মানুষের নেতা অথবা বই লিখছেন। কিন্তু আপনি শুধু বদরুদ্দিন ওমরকে আক্রমণ করে তো আপনার প্রশ্নের উত্তরটা দিলে তো আমার মনে হয় বিষয়টা একপেশে হয়ে যাবে। না, আমি বলছি বিষয়টা শুধু বদরুদ্দিন ওমর যে বলছেন সেটি না, এটা একটা রেফারেন্স হিসেবে এসেছে। আমি বদরুদ্দিন ওমর, আমার প্রশ্নটা মোটা দাগে যে আপনার কেমন লাগে যে শেষ করি যখন আমি। আমার কাছে কোনো খারাপ লাগে না। কেন খারাপ লাগে না? এই বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা অনেক আপনি আমাকে আরেকটা রাজনৈতিক দল দেখান যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ বহু পন্ডের মানুষ করেছে, নেতৃত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধ তো একটা জনযুদ্ধ ছিল। জনযুদ্ধ কেউ না জনযুদ্ধের কৃতিত্ব একটি রাজনৈতিক দল যখন নিজেদের বলে দাবি করে সেটাকে একটু বাংলাদেশ আওয়ামী লীগ আমি বলিনি, আমি বলেছি কথাটা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? পৃথিবীর কোন ন্যারেটিভ দিয়ে আপনি করতে পারবেন? পরে বলেছেন, তার আগে আমি প্রথমেই বলেছি আওয়ামী লীগ রাষ্ট্রের জন্ম দিয়েছে। মানে এটা কৃতিত্বটাকে এভাবে আমি শেষ করতে না দিলে আপনি কিন্তু আমার কাছ থেকে যে উত্তর পাবেন এটা জনগণও খুশি হবে না, আপনিও খুশি হবেন না। আমাকে বলতে দেন 2 মিনিট। বাংলাদেশে আমরা নেতৃত্ব দিয়েছি। এই বাংলাদেশের আজকে 53 বছরে যে অর্জন, প্রথমত আজকে যারা ন্যারেটিভ নিয়ে আসছে তাদের প্রথম কথা হলো 53 বছরে বাংলাদেশের রাজনীতিবিদরা কিছু করেনি, রাজনীতি কিছু করেনি। অথচ দক্ষিণ পূর্ব এশিয়াতে যে 60টি দেশ আছে, 60টি না, কানেক্টিভ 60টি দেশ, শ্রীলঙ্কা আর মালদ্বীপকে বাদ দিলে ল্যান্ডলি কানেক্টেড 7টা দেশের মধ্যে বাংলাদেশের শেখ হাসিনা যেদিন ক্ষমতার থেকে যায় সেদিন পর্যন্ত সবচাইতে বেশি মাথাপিছু আয় ছিল বাংলাদেশের। শিশুরা স্কুলে যায় এই হারটা ছিল সবচাইতে বেশি বাংলাদেশের। 53 বছর গড় আয়ু, এটা ছিল বাংলাদেশের। এবং পৃথিবীতে যে কারেন্সির ভ্যালু, গুম খুনের যে রেকর্ডটা সেটা কি আপনি শেয়ার করবেন নাকি সঙ্গে? তো হবে না, গুম খুনের যে রেকর্ড আমি বলছি না, আপনি বলেন। আপনি বলি আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে যে গুম হয়, খুন হয়, আমরা চাই এটা বন্ধ হোক এবং এটা যেন না হয়, এবং এটা যারা করছে তাদেরকে অ্যাকাউন্টেবল করা হোক, বিচার করা হোক। কিন্তু আপনি আমারে বিচারে নিয়ে যাবেন আর জেলখানাতে যাওয়ার আগে আমারে কি বলে যে কোর্টে নিয়ে আপনি পিটাইবেন, এটা আপনার রাজনীতি, এটা আপনার নতুন বাংলাদেশ, এটা আপনার নতুন বন্দোবস্ত। বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগের শাসনামলে, যে শাসনামলটি নিয়ে এত প্রশ্ন, এত কিছু, এত আলোচনা, সেখানে কোন ধরনের নিপীড়নমূলক কোনো কিছু ঘটেনি? অবশ্যই ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ কি ফেরেশতার দল নাকি? আপনি আমি যারা মানুষ, বাংলাদেশের মানুষ, শুনেন, সেটিকে বাদ দিয়ে শুধু উন্নয়নের গল্প শোনাতে চান কেন? আপনি আমাকে যেখানে শুধু স্বাধীনতা যুদ্ধের মধ্যে আটকে থাকেন কেন? মানে পৃথিবীতে অনেক এগিয়েছে, সেই জায়গাতেই তো আমরা আলোচনা করি। বাংলাদেশ পৃথিবীতে যেটুকু এগিয়েছে আমাকে হিসাব করি আমার ভাইয়ের সাথে তুলনা করি। বাংলাদেশকে ব্রিটেনের সাথে, আমেরিকার সাথে, মাদ্রিদের সাথে তুলনা করা যাবে না। বাংলাদেশ থেকে তুলনা করবেন পাকিস্তানের সাথে, ইন্ডিয়ার সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, মালদ্বীপের সাথে, শ্রীলঙ্কার সাথে, মায়ানমারের সাথে, আফগানিস্তানের সাথে, যেখানকার একই রকমের সংস্কৃতি, একই রকমের শিক্ষা এবং হেরিটেজ নিয়ে এবং একই সমসাময়িক জন্ম নিয়ে আমরা বড় হয়েছি। আমাদেরকে যদি আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখি তাহলে এই 60টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, গণতন্ত্রের ডিফিসিট হয়েছে। শেখ হাসিনা 2টি নির্বাচন করেছে, যে নির্বাচনগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়নি, সেটা আপনি বলতেই পারেন, আমাদের সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু সমালোচনার জন্য সমালোচনা নয়। সমালোচনা করতে গেলে আমার যা প্রাপ্য সেটা যেমন দিবেন, আমার যেটা মানে দায় সেটাও আপনি বলবেন। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ 30 সেকেন্ডে শেষ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ এই 16 বছরে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছে, নতুন যারা এসছে 40 বছর থেকে তার অর্ধেক কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক মাটি এবং মানুষের সাথে। আপনি দেখেন সময় যতদিন যাবে পানি কিভাবে কোন দিকে গড়ায়, আলোচকরা অন্যরা বলবেন, সেখান থেকে কথা বলবো। ধন্যবাদ। আমি মামুন ভাই আপনার কাছে আসবো, তার আগে আমি একটু মানব আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই ব্যারিস্টার মনিরুল ইসলামের বক্তব্য শুনেছেন এবং আপনি যে রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করছেন সেই ধারাটি যাদের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছে সেই গোষ্ঠীটি হচ্ছেন ব্যারিস্টার মনিরুল ইসলামের। তো তার এই বক্তব্যগুলোর ভেতর দিয়ে আপনার কি কোনো ধরনের কোনো যুক্তিখণ্ডন আছে বা পাল্টা কোনো বক্তব্য আছে? না থাকলে আমি প্রশ্নে যাব। আচ্ছা, একটা ছোট কথা, সেটা হচ্ছে যে খুবই ছোট, 1 মিনিটের মধ্যে শেষ করে দিব, 1 মিনিট লাগবে না, 40 সেকেন্ড। সেটা হচ্ছে যে বদরুদ্দিন ওমরের রাজনীতি আমি কখনো করি নাই, কিন্তু না করে থাকলেও বদরুদ্দিন ওমরকে একটা শ্রদ্ধার জায়গা থেকে বলতেছি যে উনি ভালোবাসা পাইছেন কি পাইছেন নাই। প্রশ্নটা ধরেন অবান্তর কেন? কারণ আনিসুজ্জামান সাহেব ধরেন,
উনিও কিন্তু কোনো ভালোবাসা পান নাই। আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে আমরা তাকে চিনতাম। ওইভাবে ভালোবাসা চিন্তা করলে তার চেয়ে অনেক বেশি ভালোবাসা হয়তো এরশাদ শিকদারের মতো লোকজন পায়ে থাকতে পারেন। কারণ রাজনীতি করা, রাজনীতি মানে মনিরুল ভাই যে ভালোবাসার কথা বলতেছেন, যে ভালোবাসা উনি পাবেন, বা শেখ হাসিনা এখনো কিছু অন্ধ ভক্তের কাছ থেকে যে ভালোবাসা পায়, ওনার ক্ষেত্রে আমি পাবেন কথাটা বলতে পারতেছি না, যে ভালোবাসাটা সে পায়, সেই ভালোবাসাটার সাথে আসলে বদরুদ্দীন ওমরের ভালোবাসা কম্পেয়ারও করা যায় না। এবং আমি যদি ভুল না করি, আওয়ামী লীগের অন্যতম নেতা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানও বলছিলেন যে একটা মানুষ যদি সত্য কথা বলে উনি মেনে নেবেন। তো বদরুদ্দীন ওমর মাঝে মাঝে সত্য কথা বলেন, যেগুলো মানতে হয়তো কষ্ট হয়, অনেকে মানতে পারেন না। এবং সেই সেন্স থেকে আরেকটা জিনিস আমি বলা জরুরি মনে করি, সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে আপনি যে আলাপটা আসলো, এই যে নতুন বন্দোবস্ত, আচ্ছা আপনি প্রশ্ন করেন, এরপর আমি কথা বলি। জি, তো আপনি নিজে মনে করছেন যে বদরুদ্দীন ওমরের যে বক্তব্য, সেই বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যদি সেটি হয়, মানে সেটি যদি আপনি মনে করেন, সেই ক্ষেত্রে যে সাক্ষাৎকারটি দিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শুরু করেছি, সেখানেই তিনি একটি জায়গায় একটি প্রশ্নের উত্তরে প্রশ্ন তুলেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে সামিয়ানা খাটিয়ে লোকজনকে ইফতার করিয়েছে আপনার দল, হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি দিয়েছে। আমি তো খুব বিস্মিত, আমি জাস্ট পড়ছি ওনার কথাগুলো, আমি তো খুব বিস্মিত তাদের এই কার্যকলাপে। যারা এটা করেছে তাদের কতখানি জনসম্পৃক্ততা রয়েছে সেটি চিন্তা করার বিষয়। এই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি বেশ তীব্র ভাষায় সমালোচনা করেছেন। এটি নিয়ে কি আপনাদের কোনো ধরনের কোনো রিকনসিলিয়েশন আছে কিনা, কোনো রিফ্লেকশন আছে কিনা মানব? ও আচ্ছা, এটা হচ্ছে যে মানে প্রথমত যেহেতু বদরুদ্দীন ওমরের প্রশংসা করে ফেলছি কিছুটা শুরুতে, তো বলে না ভালো যে এই সমালোচনাটা আসলে আমি নিজেও গ্রহণ করার পক্ষপাতী। এবং এই সমালোচনার থেকে আমি যে কথাটা বলবো সেটা হয়তো অনেকের ভালো লাগবে না, সেটা তো মনিরুল ভাইয়েরও ভালো লাগবে না। সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের এখন যে অবস্থা, যে অবস্থায় আমি পড়াশোনা করে আসছি, সেই অবস্থাটা আসলে তৈরি করছে আওয়ামী লীগ। বাংলাদেশের যে সিন্ডিকেটের যে রমরমা, কেন রমরমা বলতেছি আমি এখনই আসবো, সেই রমরমাটা তৈরি করছে 16 বছর ধরে আওয়ামী লীগ। ফলে যেটা হয়েছে যে ইন্টারকন্টিনেন্টালে একটা রাজনৈতিক দল ইফতার করাবে, এই দৃষ্টান্তগুলাও মাথার মধ্যে গেঁথে দিয়ে গেছে আওয়ামী লীগ। কেন বলতেছি? কারণ ধরেন আপনার যে আজকের প্রোগ্রামের যে টাইটেলটা আমার খুব ভালো লাগছে, যে নতুন বন্দোবস্তই হচ্ছে জনগণের কথা, নতুন বন্দোবস্তে কতখানি থাকতেছে। আমার তো হিসাব হচ্ছে যে জনগণটাই নতুন বন্দোবস্ত, জনগণের যে ইচ্ছাটা ওইটাই নতুন বন্দোবস্ত। কারণ ধরেন এই যে এইবারের পয়লা বৈশাখে দেখেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বের হয়েছে বাসা থেকে। আপনার মানে একটা মানে এর মাঝখানে অনলাইনে প্রোপাগান্ডা ছিল, প্রোপাগান্ডাই বলবো আমি জিনিসটাকে, আওয়ামী লীগের বিভিন্ন প্রাক্তন সদস্যদের পক্ষ থেকে, যে এই পয়লা বৈশাখে কোনো মানুষ বের হবে না, কারণ দেশ হচ্ছে এক নির্দিষ্ট দিকে চলে গেছে। কিন্তু সেই ঘটনাটা ঘটে নাই, কারণ জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল জুলাই থেকে এখন পর্যন্ত, যেটা চলতেছে। কারণ পুরানো যে বন্দোবস্ত, তো আমার কাছে যে পুরনো বন্দোবস্ত, যেই বন্দোবস্তের ভিতর দিয়ে আমি ধরেন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি বড় হয়েছি, সেই বন্দোবস্ত কি বলে আমাকে? সেই বন্দোবস্ত বলে যে একটা সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি মালিকের ঘটনাটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে সেই জিনিসটা সুবর্ণচরে বিএনপিকে ভোট দিলে রেপে গিয়ে শেষ হয়। আমি দেখছি যে ধরেন একটা জিনিস একজন দুজন মানুষ গুম হওয়া থেকে বাড়তে বাড়তে একজন দুজন থেকে শুরু হয়েছে। আমি বলতেছি না যে আওয়ামী লীগই বাংলাদেশে গুম শুরু করছে, এর আগে 1972-73 গুম হয়েছে কি হয় না সেটা আমি যাচ্ছি না, কিন্তু ক্রমাগত সেই জিনিস বাড়তে দেখছি। আমরা একটা র্যাম্পেন্ট করাপশন দেখছি, যেখানে করাপশনের দুর্নীতি থাকে না, যেখানে করাপশনটা আত্মার পচন হয়ে গেছে। কিন্তু মানব একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে এসে যায় যে আপনি যে কথাগুলো বললেন, এই ইতিহাসগুলো মোরলেস মানুষ এখন জানে, কিন্তু আপনারা সেই কথাগুলো বলে যদি আপনাদের রাজনৈতিক দল যদি নতুন কিছু অফার করতে না পারে, সেই আবর্তে যদি আটকে থাকেন, তাহলে আওয়ামী লীগ বা বিএনপির যে প্রথাগত রাজনীতি, সেটির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় আসলে? ও হ্যাঁ হ্যাঁ, আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে ওই ওই মনির ভাইয়ের কথা থেকে, যে আমরা বাকি পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে ভালো আছি, এই ধরনের একটা কথা উনি বলতেছিলেন। আমি আসলে পৃথিবীতে কোনো দৃষ্টান্ত জানি না যেখানে একজন প্রধান বিচারপতি দেশ থেকে মানে পালাতে বাধ্য হন। মানে সুরেন্দ্র কুমার সিনহার যে পালানোর ঘটনা, এই ঘটনাগুলো আমরা ভুলে যাই। আমি কেন বলতেছি, আপনি যে বললেন আওয়ামী লীগের কথা আমরা বলি, অনেক কথা আমরা বলতে পারি না। যেমন আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা ছেলেকে পিটাই হচ্ছে আওয়ামী লীগের লোকজন, মানে ছাত্রলীগের ছেলে পেলে চোখ অন্ধ করে দিছিল, এর কোনো নিউজ এখন নাই। আপনি একটু মনে করে দেখবেন যে টক শো হোস্ট করার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল খাদিজাতুল কোবরা, উনাকে হচ্ছে ধরে নিয়ে গেছিল পুলিশ, এবং উনি 1 বছরের উপর জেলে ছিলেন। এরকম অনেক কিছু ঘটলো, একটা হিজাব পরা মেয়ে। মানে চিন্তা করে দেখেন, এই টক শোটা যদি আপনি দেশে বসে করতাম তখন, তাহলে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারতো। তো এই কথাগুলো বলা আমি জরুরি মনে করি, এটা ভিন্ন কারণে, যাতে এনসিপি যদি কোনোদিন নির্বাচনে যদি ক্ষমতায় আসতে পারে, বা বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে, তারা যেন এগুলো না করতে পারে। আমরা যদি না বলি এই কথাগুলো, আমরা যদি কথাগুলো জাস্ট ভুলে যাই, কারণ অলরেডি কিন্তু ইন্টারনেটে নাই, অনেক ইনফরমেশন আপনি ইন্টারনেটে পাবেন না। যেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, মৃত মরহুম এমপি নাসিম সাহেবকে নিয়ে কথা বলার কারণে তাকেও হচ্ছে চাকরিচ্যুত করার চেষ্টা করা হয়।
অনেক কিছু করা হয়। তার নাম যে সিরাজুম মুনিরা, এটা আমাকে আজকে গুগল করতে, মানে আমি তো অবসর জন্য গুগল করতেছিলাম, আমার তো সবকিছু মনে থাকবে এমন না, এটা গুগল করে খুঁজে বের করতে আমার লাগছে পাক্কা 5 মিনিট। মানে ইনফরমেশন কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় আমরা যদি না বলি। তো এই কারণে ধরেন বলা প্রয়োজন, কারণ আমি যে আমার পার্টিকে খুব, আমি কিন্তু বলতেছি না যে এনসিপি যদি কোনোদিন ক্ষমতায় আসে এনসিপি উইল বি দ্য বেস্ট পার্টি আউট দেয়ার, কিন্তু এই ক্রিটিক গুলো চালিয়ে যেতে হবে। মানে ইভেন কয়েকদিন, মানে গতকাল হচ্ছে ইতালিতে যে পোপ মারা গেলেন, তিনিও বলতেছিলেন যে স্বাধীনতা হচ্ছে চিন্তার স্বাধীনতা, স্বাধীনতা হচ্ছে বাক স্বাধীনতা। এই স্বাধীনতা কিন্তু আমাদের দেশে ছিল না, এবং আমরা যদি কথাগুলো না বলি এই স্বাধীনতা কখনো থাকবেও না। মানে এখন আছে, এখন আমি দাবি করবো যে কিছুটা হইলেও আছে, কিন্তু উই নিড টু ফাইট ফর ইট কনসেপ্ট। নিশ্চয়ই নিশ্চয়ই মানব, ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। আমি আব্দুল আওয়াল মামুন, আপনি একটি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন, এখনো পালন করছেন, এবং আপনি দীর্ঘদিন প্রবাসে থেকে বাংলাদেশে রাজনীতি করতে গিয়েছেন। আপনার সেখানে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা নিয়ে আসলে একটা আলাদা অনুষ্ঠান হতে পারে। কিন্তু আমি খুব পার্টিকুলারলি আপনার কাছে জানতে চাইবো যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, যে রাজনীতি আপনি দেখে এসেছেন বা যে রাজনীতির ভেতরে আপনি আছেন, সেই জায়গাটি থেকে যদি আপনি বলেন যে কতটুকু আশাবাদী আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই প্রস্তাবনা বা এই আকাঙ্ক্ষার জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ বুলবুল ভাই, মানব এবং মঞ্জু ভাই সহ যারা দর্শক আছেন সবাইকে। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম দুজনের কথা। আমার অবস্থানটা ঠিক মাঝামাঝি হবে, কারণ আমি আওয়ামী লীগের বিপক্ষে দীর্ঘদিন আন্দোলন করেছি, আবার আওয়ামী লীগের সাথে আমরা ইলেকশনে গিয়েছি। তো দুই সাইডের অভিজ্ঞতা, আমার ঝুলিটা আমার অনেক সমৃদ্ধ বলা যায়। আর যেহেতু একটা পার্টির মহাসচিব, স্বাভাবিক একটু গুরুত্বপূর্ণ লিডারশিপদের সাথে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, অনেক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থানে ছিলাম। ফলে বাংলাদেশটাকে আমি ভিন্নভাবে গত 3 বছর মেইনলি খুব অ্যাক্টিভলি বাংলাদেশে আমি রাজনীতি করেছি এবং আমি দেখেছি। আমি যেই অভাবগুলো বাংলাদেশে দেখছি, যেহেতু আপনি এখানে নতুন বন্দোবস্তের কথা বলছেন এবং মানবরা আজকে টকশোতে আসছে কেন, নতুন বন্দোবস্তের এই আয়োজনকে সমৃদ্ধ করার জন্য এই ইয়াংরা আসছে। আমি মনে করি এটা একটা বিশাল পজিটিভ থিং। যে আমি সবসময় রাজনীতিতে একটা কথা বলতাম যে এখানে ভালো ফ্যামিলির ছেলে, ভালো নীতি নৈতিকতা সম্পন্ন মানুষরা রাজনীতিতে আসতে হবে। আমি যে সময় রাজনীতিতে অ্যাক্টিভ হই তখন খুবই ডিফিকাল্ট ছিল কোনো ভালো মানুষ রাজনীতিতে অ্যাক্টিভ হওয়া। কেন? রাজনীতিতে এমন একটা মানে পচন আমরা দেখেছি, যে পচনে আসলে কোনো মা বাবা চাইছিল না যে একজন মানুষ রাজনীতিবিদ হোক, একজন বউ চাচ্ছিল না তার জামাইটা বাংলাদেশের জন্য উৎসর্গিত হোক। কিন্তু এখন যে পজিটিভটা আমি সবচেয়ে বড়ভাবে দেখছি, ইয়াং জেনারেশন, যেগুলোকে আমরা জেন জি বলছি বা জেন আলফা আসবে কয়দিন পরে, এরা রাজনীতির প্রতি ঝুঁকছে। এটাকে আমি অসম্ভব পজিটিভলি দেখি। সমালোচনা থাকবে, আল্লাহর ফেরেশতা ছাড়া পৃথিবীতে সমালোচনা থাকবে, আর সমালোচনা না থাকলে একজন মানুষ শুদ্ধ হইতে পারবেন। কিন্তু যে জায়গাটা প্রবলেম, মঞ্জু ভাই কিন্তু স্বীকার করে নিয়েছেন বদরুদ্দিন ওমরের কথাটা ইনডাইরেক্টলি। প্রথমে জোরালো প্রতিবাদ করলেও মঞ্জু ভাই মানে আমার একই ইউনিভার্সিটির, আমরা একই ইয়ারের, উনি সাবজেক্ট ডিফারেন্ট। তো একটা নতুন বন্দোবস্ত, আমি সোশিওলজিতে অনার্স মাস্টার্স চিটাগং ইউনিভার্সিটি, সুতরাং মানে মার্কসিজম আমার একটা মানে পছন্দের জায়গা এবং পড়াশোনার জায়গা। সো দান্তিক বস্তুবাদ যে বিষয়টা আমরা শুনে আসছি, এভাবেই সমাজটা পরিবর্তিত হয় দ্বন্দ্বের মধ্য দিয়ে। এই যে মানবরা আসবে, ভুল করবে, শুদ্ধ হবে, এরকম করতে করতে একটা জায়গায় গিয়ে তারা, কারণ তারা অবশ্যই ম্যাচিওর না, তারা ম্যাচিওর হবে, অভিজ্ঞতাটা তাদের কম, এটাই তো স্বাভাবিক। কারণ একজন বাচ্চা তো হাঁটা যখন শিখে তখন পড়ে যায়, আবার দাঁড়ায়, এভাবে করে করে একদিন সুন্দর করে হাঁটে। জনাব মামুন, আমি একটু আপনার কথা থেকে একটা প্রাসঙ্গিক সম্পর্ক প্রশ্ন এসে গেল যে বদরুদ্দিন ওমর তার সাক্ষাৎকারটিতে বলছেন যে এই যে সংগ্রামটি হয়ে গেল বা এই যে গণ অভ্যুত্থানটি, ছাত্র জনতার যে অভ্যুত্থানটি হয়ে গেল, সেটির কোনো শ্রেণী পরিচয় নেই, ঠিক আছে? এবং তিনি বলছেন যে মানে যেখানে শ্রেণী সংগ্রাম নেই, শ্রেণীকে বোঝার একটা প্রবণতা, লক্ষ্য
লক্ষ্যমান নয়, সেই জায়গা থেকে আসলে প্রকৃত অর্থে বৈষম্য দূর করা সম্ভব নয়। তো এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি মানবের কাছে কিংবা ব্যারিস্টার ইসলামের কাছেও আসবো, কিন্তু আপনার কাছে কি মনে হয় এই যে শুধুমাত্র বৈষম্য বিরোধী একটা এজেন্ডা নিয়ে একটি আন্দোলন হলো, একটা বড় পরিবর্তন হলো, কিন্তু লং রানে পরিবর্তনটা আসবে কিনা, মানে যদি শ্রেণীটাকে বুঝতে না পারি, যে তরুণদেরকে নিয়ে আপনি আশাবাদী হচ্ছেন তারা সেটিকে অনুভব করে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি যদি একদম হলিস্টিক, একদম ওভারঅল একটা ভিউ চান, তাহলে অনেক কিছু গ্যাপ আছে। যেমন বদরুদ্দিন ওমর যেটা মনে করেন সেরকম আমিও মনে করি, আপনিও মনে করেন। কারণ যে কোনো একটা আন্দোলন একটা, দুইটা, পাঁচটা দাবির ভিত্তিতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের স্বাধীনতা যুদ্ধের হিস্ট্রি থেকে আজ তক আপনি দেখেন, আমাদের তখনও বৈষম্য ছিল। আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের এই যুদ্ধ এবং স্বাধীনতা। সুতরাং ওখানে সবকিছু প্রায়োরিটি পাবে বিষয়টা এরকম না। দ্বন্দ্বটা শুরু হয় কখন? যেমন একদম ফ্যামিলির কথা বলি, মানে বোঝার জন্য মানুষ ধরেন স্বামী স্ত্রীর ভেতর কথা কাটাকাটি হয়, খুনসুটি, যেটা খুব সামান্য বিষয়, বাচ্চা পানি ফেলছে, তুমি দেখো নাই, পরিষ্কার করো নাই, এই যে ছোট জায়গা থেকে শুরু হলো, তখন দুজনে খুব হট টেম্পার্ড হয়ে গেল, পরে আবার তারা মিলে, মানে বিষয়টা হচ্ছে খুব ছোট জায়গা থেকেই বা একটা দুইটা দাবি থেকেই বড় কিছু হয়, যেটা এবারও হয়েছে। আমি এখানে দোষের কিছু দেখি না, এখানে গ্যাপ থাকবে, এটাই স্বাভাবিক। আমি আশাবাদী এই জন্য, আমি যেটা দেখেছি আওয়ামী লীগের সাথে খুবই ক্লোজলি মিশে, যে আওয়ামী লীগ অরিজিনাল যারা আওয়ামী লীগার ছিল তাদেরকে অবমূল্যায়ন শুরু করেছিল লাস্টের দিনগুলোতে। কারণ আমার নানা বাড়ি মেইনলি হচ্ছে আওয়ামী লীগের, একদম এটাকে হিন্দুস্তান বলে, এইরকম আওয়ামী লীগার এরা। তো আমি ছোটবেলা থেকেই এই পরিবেশে বড় হয়েছে, আমি আমার মানে নানা বাড়ির বড় নাতি। তো সুতরাং আমি দেখেছি এরা কি পরিমাণ আওয়ামী লীগকে মানে এক প্রকার রিলিজিয়ন মনে করে, এই টাইপের আওয়ামী লীগের এরা। যারা মনে আপনার একটি জায়গায় আমি একটু বোঝার চেষ্টা করছি, ক্লারিফিকেশন বোধহয় ডিমান্ড করে, যেটা হচ্ছে হিন্দুস্তান বলতে মানে কি, মানে হিন্দু স্থানের সবাই আওয়ামী লীগ করে বলে আপনি মনে করেন বা আপনারা মনে করেন? না, আমি বলি, এটা আমার ভাষ্য না, মানে আমার নানাবাড়ির ওই জায়গাটাতে মানে একটা বাংলাদেশে ধারণা আছে, যেটা আমি পরে বুঝেছি, যে হিন্দুরা গণভাবেই আওয়ামী লীগকে সাপোর্ট করে, এরকম একটা এস্টাবলিশমেন্ট ছিল, যেটা এখন ভাঙছে। মানে হিন্দুস্তান বলতো এই জন্য আমার নানাবাড়ি, মানে এখানে একদম 7% ধরেন 99% আওয়ামী লীগের, মানে ওইটাকে বোঝানোর জন্য অন্যরা বলতো, এটা এই উদাহরণটা দিয়েছি, আমি বলি নাই বিষয়টা। তো এই ব্যাখ্যাটা যারা বলতো তারা বলতে পারবে, যেহেতু ওই ব্লেম গেমের শিকার কিন্তু আমিও ছিলাম, কারণ আমি ওই কেন্দ্রে ভোট দিতাম, যে কেন্দ্র সম্পর্কে এই ব্লেমটা আছে। তো এই ব্লেমটা আমার উপরেও ছিল। তো আমি যেটা বলছি আপনাকে সেটা হচ্ছে, বাংলাদেশে না, পৃথিবীতে কোথাও কোনো জিনিস আপনি একদম সবকিছু সাজানো গোছানো পাবেন না, কারণ এটা হিউম্যান ম্যানেজমেন্টে এরর থাকবে। এখানে যদি আপনি একদমই সাজানো গোছানো কিছু চান, তাহলে এটা হবে না। আর আন্দোলনটা 16 বছর এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে অগোছালো এবং ইনএক্সপেরিয়েন্স কিছু ছেলে পেলে একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তো এখানে গ্যাপ থাকাটা স্বাভাবিক। তো আমি যে জায়গাটা আসছি সেটা হচ্ছে বদরুদ্দিন ওমর যেটা বলছে, বা আজকে বাংলাদেশ যেখানে, আমি কয়েকটা ডিফারেন্স দেখতে পাই। মানে ইলেকশনের এইবারের 2024 সালের ইলেকশনের পরবর্তীতে 7 মাস যে সময়টা মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট সার্ভ করেছে, এই সময়টা আর বর্তমানের ভিতর আমি কম্পারিজনটা একজন রাজনীতিবিদ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে যেভাবে দেখি, সেটি হচ্ছে আগে মানুষ কথা বলতে ভয় পেত, যেটা এখন আওয়ামী লীগ ভয় পাচ্ছে। আওয়ামী লীগের অনেক জায়গায় অনেকেই কথা বলছে না, বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বের হয়ে চলে গেছে, সুতরাং ইনসিকিউর ফিল করছে তাদের কর্মীরা। তারা এখন এই ফিলটা এখন পাচ্ছে, যে ফিলটা আওয়ামী বিরোধীরা গত ধরেন বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স, মানে 5 ইয়ার্স স্পেশালি 18 পরবর্তীতে এই ভয়টা কাজ করেছে। আমি একটু ব্যারিস্টার ইসলামের কাছে যাব, তার আগে ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে সময় গিয়ে বাংলাদেশের রাজনীতি করেছেন, আপনি নিজে বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে খুব কাছ থেকে দেখেছেন বা দেখার কথা যে
আওয়ামী লীগ সরকার শেষ দিকে কতটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে, এবং যে দুর্নীতির অভিযোগ রয়েছে, গুম খুন থেকে শুরু করে মানবতা বিরোধী যে অপরাধ সংগঠনের অভিযোগ তাদের ব্যাপারে রয়েছে, সেটির পরেও, এত কিছুর পরেও আপনারা কিভাবে এরকম একটি দলের সঙ্গে অ্যালাইন্ড হলেন, কোন যুক্তিতে? আমরা হচ্ছি বাংলাদেশে, যদি আপনি চিন্তা করেন, আমরা বাংলাদেশের রাজনীতিতে খুবই ছোট একটা পার্টি, যদিও আমরা নিবন্ধিত পার্টি। সো আমরা যে জিনিসটা চেয়েছি, আমরা কয়েকটা কারণে আওয়ামী লীগের সাথে বা আমরা নির্বাচনী এস্টাবলিশমেন্টের সাথে গিয়েছি। সেটা হচ্ছে, আমি পার্সোনালি প্রথম আমার নির্বাচন, মানে অ্যাজ এ ক্যান্ডিডেট। সুতরাং আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেহেতু আগে নির্বাচন করিনি, এটা আমার জন্য একদম ফ্রেশ এক্সপেরিয়েন্স। আমরা যেটা চেয়েছি, এই এক্সপেরিয়েন্সটা নিতে চেয়েছি, ওয়েদার ইট ইজ পজিটিভ অর নট। আচ্ছা। সেকেন্ড হচ্ছে, আমার যে এলাকা চকরিয়া পেকুয়া, চকরিয়া পেকুয়ায় যে এমপিটা ছিলেন নাম হচ্ছে জাফর আলম, যাকে বলা হয় বাইটা জাফর। মানে আমরা দেখেছি ওনার ডাকাতির ছবি পেপারে ছাপা হয়েছে এবং এটা জনে জনে আছে, মানে উনি যে ডাকাত এইটা এস্টাবলিশড। তাহলে এবং এক পর্যায়ে এমন হয়েছে, আমাদেরও চকরিয়া, যেহেতু মানে আমাদের নিজেদের সম্পত্তি, নিজেদের আত্মীয় স্বজন, এরাও ওনার দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হওয়া শুরু হয়েছে। আমরা যেহেতু ছোট পার্টি, আমাদের দ্বারা তো বাংলাদেশ পরিবর্তন করা এটা বলা সম্ভব, বাট বাস্তবতা মানে অনেক দূরে। সুতরাং আমরা কি করেছি, আমি পার্সোনালি চেয়েছি আমার এলাকাতে ওই মানুষটাকে আমি এমপি হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করব, আমার যতটুকু সামর্থ্য আছে, কারণ সাধারণ মানুষ ভুক্তভোগী। কিন্তু যেখানে নির্বাচনই হয় না, সেখানে আপনি কিভাবে সেটি করবেন? মানে এই দুরাশাটা আপনি কেন করলেন, কিভাবে করলেন? এটা অনেকটা এই যে মানবরা যেরকম শেখ হাসিনাকে ফেলে দিবে, এটা যেমন একটা অলিক স্বপ্ন মনে হয়েছে, আমারটাও এরকম অলিক স্বপ্ন। বাট আমি কেন জানি খুব ছিলাম, অ্যাডামেন্ট ছিলাম, আমি এটা করব, চেষ্টা করব। জি নিশ্চয়ই, আমি আসবো আপনার কাছে আবারও। এবং এটা কিন্তু আমি সফল হয়েছি, চকরিয়াতে উনি নির্বাচিত হয়নি। ওকে, ধন্যবাদ। আমি ব্যারিস্টার মনিরুল ইসলাম, আপনার কাছে আবারও আসতে চাই। আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম সেটি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হতে পারে এইভাবে যে, আওয়ামী লীগ তো আবার মানে রাজপথটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় রাজনৈতিক দল হিসেবে, সেটাই তো আকাঙ্ক্ষা, বা ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি। তো আপনারা কি মনে করেন যে ঘটনাটি ঘটেছে জুলাইয়ে বা অগাস্টে, সেই ঘটনার পরে কোনো ধরনের কোনো রিকনসিলিয়েশন ছাড়া এমনি আপনারা ক্ষমতায় চলে আসবেন? মানে মানে আপনাদের প্ল্যানটা কি আসলে, কিভাবে চিন্তা করছেন, যদি একটু? ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে, মানব একটা কথা বলছিল এবারে ওই পহেলা বৈশাখকে নিয়ে, যে বৈশাখে মানুষ নেমে, তো মানবদের পার্টি যেটা এনসিপি, তারা বিশাল একটা মঞ্চ করছে, যে মঞ্চে মানুষ বসতে পারে 100 থেকে 150 জন। ওই মঞ্চটা তৈরি করতে মিনিমাম 10 লাখ টাকার উপরে খরচ হয়েছে। বাংলাদেশে তো বাজেট সম্পর্কে আমার তো একটা আইডিয়া আছে, শুধু মঞ্চটা করার জন্য 10 লাখের উপরে টাকা খরচ হয়েছে। সেই মঞ্চে যে পরিমাণ মানুষ বসতে পারে, তাদের যে ফ্যান্ডেল যেটা, ওখানে ওই পরিমাণ মানুষ ছিল না। 35 জন লোক ছিল সামনে, আর 50 জন সাংবাদিক, 85 জন। এটা সংবাদপত্রের রিপোর্ট। তাহলে আপনি বোঝেন, মানবরা নতুন প্রজন্মের মানুষ, হয়তো কিন্তু র্যালিতে তো লোক হয়েছে, মানে র্যালিতে যে লোক হয়েছে, আমি একদম আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আপনি 10 বছরকে কাউন্ট করেন, সর্বনিম্ন 10 বছরের মধ্যে সবচেয়ে নিচে এবারে হয়েছে। স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, জাতীয় যে কোনো অনুষ্ঠানে যে পরিমাণ মানুষ হয়, সেটা হচ্ছে যে কোনো সময়ের তুলনায় অর্ধেক বা 3 ভাগের 2 ভাগ। এর মূল কারণটা কি? বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে ঐতিহ্য, আওয়ামী লীগের ভিতরে দুর্বৃত্তায়ন বলেন, দুর্নীতি বলেন, বা অনেক কিছু আপনি অপছন্দ করতে পারেন, অনেকেই অপছন্দ করে, আমিও করি অনেক কিছু অপছন্দ। এরপরেও জাতি হিসাবে বাঙালিকে যে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাওয়ার যে সংগ্রামটা, এটা সব সময় সামনে থেকে আওয়ামী লীগই দিয়েছে। আমাদের রবীন্দ্রসঙ্গীতকে বাঁচিয়ে রাখা, নজরুল সঙ্গীতকে বাঁচিয়ে রাখা, শ্যামা সঙ্গীতকে বাঁচিয়ে রাখা, আমাদের যে গণসঙ্গীত সেটাকে বাঁচিয়ে রাখা। আপনাকে দুঃখ করে বলি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, মুক্তিযুদ্ধের সময় আমাদের যে 30-40টা গান ছিল, যেগুলা মানুষ মৃতের মতো এখনো ভালোবাসে, এবারের বিজয় দিবসে এবং স্বাধীনতা দিবসে
একটা গানও কোথাও বাজেনি এবং রেডিওতে বাজেনি। আপনি এটার সাথে আওয়ামী লীগের সম্পর্কটা কি? এটার সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক ওনারা খুঁজে পেয়েছেন যে আওয়ামী লীগ তো এগুলোকে লালন করে। এখন আপনি আওয়ামী লীগকে বর্জন করার জন্য আপনি বাংলার সংস্কৃতিকে বর্জন করছেন। তার মানে আওয়ামী লীগ যখন বলবেন তখন আসবে বাংলার সংস্কৃতি, আবহমান বাংলার সাহিত্য, আবহমান বাংলার রীতিনীতি, সব কিছুকে টিকিয়ে রাখার দায়টা যেন আওয়ামী লীগের কাছেই ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় কি বাউলরা আক্রান্ত হয়নি? আওয়ামী লীগের সময় বাউলরা আক্রান্ত হয়েছে, আমরা এটার প্রতিবাদ করি, তীব্র নিন্দা করি এবং এটার জন্য আমরা অনেক কাজও করেছি। আপনারা কি করেছেন সেটা পরের ব্যাপার। মূল বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সংস্কৃতির উপরে কিন্তু হামলা হয়েছে, আক্রান্ত হয়েছে বাঙালি সংস্কৃতি। বলি, মানুষকে মানুষ হত্যা শুরু হয়েছে আদমের যখন মাত্র 22 জোড়া সন্তান। তখন দেখেন আদমের হাবিল কাবিলকে যখন হত্যা করে তখন কিন্তু পৃথিবীতে মানুষ ছিল 22 জোড়া। মানব সভ্যতার আদি ইতিহাসে চলে গেলে তো মুশকিল। আমি যাচ্ছি কারণ কি 22 জোড়া সন্তানের মধ্যে 1 জোড়া নিজের ভাইকে হত্যা করেছে। তো আপনাকে বলি, পৃথিবীতে আওয়ামী লীগ বলেন আর আপনি এই যে মনে করেন নতুন যে দল, আমি তো দলকে স্বাগত জানাই, প্রথম দিনে জানিয়েছি, কিন্তু এই দলটা রাজনীতি যে করবে, দেশটাকে যে বদলাবে, আপনি যে শব্দটা আজকে দিয়েছেন রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্ত শব্দটার সাথেই আমি কিন্তু দ্বিমত। এই বন্দোবস্ত হচ্ছে কলোনিয়াল একটা শব্দ, ব্রিটিশরা এটা চালু করেছে এবং এই দেশেও বিবিসি বাংলা প্রথম এই বন্দোবস্ত শব্দটা নিয়ে আসছে। বন্দোবস্তটা কিভাবে দেয় জানেন? জমির মালিক আরেকজন আমারে শুধু লিজ দেয়, ইজারা দেয়, আমি সারাদিন কাজ করে খাইটা মরি, কিন্তু বড় অংশটা ওই জমির মালিককে দিয়ে দিতে হয়। তো সেই জন্য এই বন্দোবস্ত শব্দটাতে আমি নাই। আমি যেটা বিশ্বাস করি, আপনি থিওরিটিক্যালি নাই, কিন্তু আপনার দল তো একটা বন্দোবস্তের ভেতর দিয়ে যাচ্ছে, তাই না? মানে আপনার দলের নেতৃত্বের পরিবর্তন থেকে শুরু করে আপনার দলের ভেতরকার যে গণতান্ত্রিক চর্চা, সেটি নিয়ে যদি আমি প্রশ্ন করি, সেটি কি একটা বন্দোবস্ত না? একটা কাল্ট প্রথা কিন্তু আপনারা প্রবর্তন করেছিলেন, তাই না? যে আওয়ামী লীগ এবং আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বলতে গেলেই মনে হবে যে ধর্ম অবমাননা হবে, অনেকটা এরকম হয়ে যাচ্ছিল না বিষয়টা? আপনার সাথে অনেক কথার সাথে দ্বিমত করি না। আওয়ামী লীগের শাসনামলে কিছু কিছু কাজ যেটা হয়েছে, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া পার্টির পক্ষে মানুষ সেটা আশা করেনি, আমরাও আশা করিনি। ইভেন আপনার এই টেলিভিশনে যদি গত 15 বছরের ইতিহাস দেখেন, বহুবার আওয়ামী লীগের বিভিন্ন কাজের সমালোচনা আমি নিজেও করেছি, এই যুগেও করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি যখন নতুন বন্দোবস্ত বলছেন, নতুন বন্দোবস্ত মানে হচ্ছে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে আপনার সংগ্রাম থাকতে পারে, যে নেতা ছিল, হাজার হাজার জনগণ যারা গ্রামের নিরীহ মানুষ, আপনি তারাও পিটাচ্ছেন। সে যদি শেখ মুজিব বলে, বঙ্গবন্ধু বলে, তাকেও আপনি পিটাবেন। তার হাতে বাংলাদেশের পতাকা আছে, সে আমার সোনার বাংলা গাইবে বা কি বলে যে সালাম সালাম হাজার সালাম গাইবে। এরকম বহু ঘটনা আছে, গ্রামের নিরীহ বৃদ্ধ মানুষ যে কোনোদিন রাজনীতিতে কোনো সুযোগও পায় নাই, কাউকে হত্যাও করে নাই, মারেও নাই। সে স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে শুধুমাত্র গান বাজিয়েছে, এই জন্য তার বাড়ি পড়িয়ে দেওয়া হয়েছে, তারে পিটানো হয়েছে। আমার প্রতিবেশী মানুষ, সে শুধু বিজয় দিবসে গান বাজানোর জন্য এনসিপির ছেলেবেলারা যায়। আমি আপনাকে বলি, আপনি যে আমাকে বন্দোবস্ত বলতেছেন, আপনি আমাকে কিছু তো দিবেন। আপনি যেটি বলছেন সেটির উত্তর হয়তো মানব বলতে পারবেন, দিতে পারবেন, কিন্তু আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে যে এই ঘটনাটি তো আপনাদের সময়ে ধারাবাহিকভাবে ঘটেছে, মানে ভিন্ন মতকে দমন করবার জন্যে। মানে ধরেন ফেব্রুয়ারি মাসে আমি নিজে বাংলাদেশে ছিলাম, আমার এক স্কুল বন্ধু ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত, বহু বছর পরে তার সঙ্গে দেখা, এবং সে বলছে যে এই যে নতুন যে পরিবর্তিত ব্যবস্থা, সেখানে যে আমরা খুব সুবিধাজনক অবস্থানে আছি, বিষয়টা এমন নয়। মানে এনসিপির সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব আছে, কিন্তু সে বলছে যে অন্তত আমি এখন তোর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি, মামলা হামলার ভয়ে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে না। একটা ছেলে, তার অপরাধ হচ্ছে সে শুধু ছাত্র দল করে, তাকে বাড়ি থেকে পালাতে হয়েছে, মামলার ভয়ে দৌড়ে দৌড়ে। নতুন বন্দোবস্ত কি তাইলে আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে কোনো কিছুর সাথে জড়িত ছিল না, যারা কোনোদিন কোনো ক্ষমতা অবজ্ঞা করে নাই, তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে তাইলে? কিন্তু আমি আপনাকে বলি, আপনি তো বারবার আপনাকে যে প্রশ্নটা করছি সেখান থেকে সরে আপনি আবার প্রতিপক্ষের দিকে বলটা ঠেলে দিচ্ছেন। আপনার এই ব্যাপারে কোনো রিফ্লেকশন আছে কিনা যে আপনার দল 16 বছরে রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে অপদস্থ করেছে, হেনস্থা করেছে, দৌড়ের উপরে রেখেছে, সেটা নিয়ে আপনাদের কোনো অনুতাপ নেই, অনুশোচনা নেই, বা রিকনসিলিয়েশন নেই? রাজনীতিতে রিকনসিলিয়েশন কার সাথে হয়? কার সঙ্গে হয় রিকনসিলিয়েশন হয় কখন?
রিকনসিলিয়েশন নিজের সঙ্গে হতে পারে মনিরুল ভাই, রিকনসিলিয়েশন আপনারা নিজেরা ফিল করেন কিনা যে আপনারা যা কিছু করেছেন তার অনেক কিছুই সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কৃতিতে বেমানান, এটি স্বীকার করেন কিনা? আপনি তাইলে এটা বুঝতে পারেন না। আমি কিন্তু আপনি যদি টাইনা দেখেন, আমি একটু আগেও বলছি যে আওয়ামী লীগ অনেক কিছুই করছে যেটা গণতন্ত্রের সাথে যায় না, আমি নিজেও সাপোর্ট। হ্যাঁ, কিন্তু সেটি আপনি এক লাইন বলে 10 লাইন বলেন যে এনসিপি কি করেছে। এনসিপি 8 মাসে দেশের কতটুকু ক্ষতি করেছে আর 16 বছরে আপনারা কতখানি করেছেন, একটু কম্পেয়ার করেন না প্লিজ। যখন জন্মের সময়ে যখন আপনি শুরু করবেন ওই 40 বছরের মানুষ 80 বছরের মানুষের সমান আচরণ করবেন, এই যে এনসিপি তাহলে রাজনীতিটা এখানেই থাকবে যে আপনার নিজে এনসিপির এই বাইর জন্য আমি একটা প্রশ্ন রেখে যাই। এই যে মনে করেন সার্জিস যে 100 গাড়ি নিয়ে যে মানে দেশে গেল, এই নতুন বন্দোবস্তের এটা কি লক্ষণ? মানে এটা ওদের তো বড় নেতা, এই যে বড় নেতারা যে 100-200 গাড়ি বহন নিয়ে এলাকায় যাবে, 300 মোটর নিয়ে, হুন্ডা নিয়ে, এই নতুন বন্দোবস্ত কি এটা? তার মানে শেখ হাসিনার সময়ে বন্দোবস্তের যে চেহারাটা ছিল আপনি কি সেটাই ধারণ করছেন? নেতারা সেটাই ধারণ করছে এনসিপির? এক, বদরুদ্দিন উমরের কথা বললেন, কিন্তু বদরুদ্দিন উমর আরেকটা কথা বলছেন যে সরকার যে নির্বাচনটা ডিলে করতেছে এটাকে তিনি সমর্থন করেন না, এটা রাইট না। তাইলে সরকার কেন করছে এই জিনিসটা একটু আলোচনা করেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে 16 বছর ধরে যখন আপনার নেতারা অসংখ্য গাড়ি ঘোড়া নিয়ে, অসংখ্য মোটরসাইকেল নিয়ে এলাকায় যাচ্ছিল, তখন কি এই কথাগুলো আপনি বলেছেন দর্শকগুলোতে এসে যে ঠিক হচ্ছে না, এটা গণতান্ত্রিক সংস্কৃতির আমি আপনাকে বলি সৌন্দর্যের সঙ্গে যায় না, এটা বলেছেন কখনো? বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার, রাজনীতিটাকে কিছু কিছু মানুষ পেশা হিসেবে নিয়েছে, এবং আওয়ামী লীগের সময় নিয়েছে, বিএনপির সময় নিয়েছে, এখন এনসিপিতেও আইসা তারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়ে বিভিন্ন জায়গায় বদলি করতেছে, বাণিজ্য করতেছে, তদবির করতেছে, স্কুলে মাস্টার যা কিছু আপনারা 16 বছরে করেছেন, মানে সেটি তারা শুরু করেছে আবার, এটি বলতে যাচ্ছেন। এখন আমাদের সাথে যে আপনি ডিফারেন্সিয়েট করবেন এটাই আসলে সিস্টেম মনে হচ্ছে আমার কাছে তাদেরকে। অফ কোর্স আপনারা একটা বড় রাজনৈতিক দল, মানে আমরা তো এখন রাজনৈতিক দল না, উদাহরণগুলো বাদ দিয়ে তো আসলে না, এখন তাহলে এই আলোচনা হয় না। আপনি নতুন বন্দোবস্তটা আমার কি দিলেন? আপনি যে নতুন বন্দোবস্ত দিবেন, নতুন বন্দোবস্তটা আপনি আমাকে বলতেছেন রিগ্রেট করার জন্য। ব্যারিস্টার ইসলাম, নতুন বন্দোবস্ত কি দিবে সেটা তো মানবরা বলবেন, হ্যাঁ এনসিপি বলবেন। সেই প্রশ্ন আপনি আমাকে করছেন কেন? সেই প্রশ্নটা ওনার কাছে ছুড়ে দেন। আপনি তো আপনাকে যে প্রশ্নটা আমি করছি সেই প্রশ্নের জবাব দিচ্ছেন না, আপনি ঘুরে ফিরে বারবার এনসিপি তে চলে আসছেন। বারবার বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ 60% পায়ে পাস করেছে, 100-তে আরো 40 মার্ক ডিফিসিট থাকে। 100 নম্বরের পরীক্ষায় 60 নাম্বার কে দিচ্ছে? আপনি দিচ্ছেন? আমি দেই, এই কারণে দেই, সমগ্র পৃথিবী দিয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। বাংলাদেশের যে মূল সমস্যা, যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত জন্মগ্রহণ করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কত পেয়েছেন বলবেন? নির্বাচনী ব্যবস্থায় আমরা 30ও পাইনি। আচ্ছা, ধন্যবাদ। 30ও পাই নাই, কিন্তু বাংলাদেশকে বদলের ক্ষেত্রে আমরা যে বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের নাম জড়িত, সেই বাংলাদেশকে একটা তৃতীয় বিশ্বের পশ্চাৎপদদেশ থেকে এই মানবদেরকে তৈরি করেছি আমরা। আজকে যে মানবরা সংগ্রাম করেছে, যেই প্রজন্ম আজকে সংগ্রাম করেছে রাস্তায়, এই স্কুলের ছাত্রগুলাকে এই শিক্ষা আমরা দিয়েছি, এই প্রগতি আমরা দিয়েছি, এই বিজ্ঞান আমরা দিয়েছি। মানবরা তো তাহলে সাংঘাতিক শিক্ষার্থী যে শিক্ষকদেরকে দেশছাড়া করে ফেলেছে একেবারে। সেটা করুক, আমরা তো আমি আসবই আলোচনা। এই জায়গাটাতে আপনি মানবের কথা আমি শুনতে চাই যে সমাজ ব্যবস্থায় সেনাবাহিনী তৈরি করেছি, এই মানবকে যদি আপনি সফল বলেন, এই সফল হওয়ার পিছনে যারা সবচেয়ে বেশি শ্রম দিয়েছে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ওদেরকে শেয়াল বিয়াল বাড়ায় রাখতো। ব্যারিস্টার মনিরুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম। আমি এ পর্যায়ে একটু মানব আপনার কাছে আসতে চাই। আমরা মোটামুটিভাবে ব্যারিস্টার মনিরুল ইসলামের বক্তব্য জানলাম, তার দল বা তার যে রাজনৈতিক ভাবনা সেটিকে তিনি তার মতো করে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন, ডিফেন্ড করবার চেষ্টা করেছেন আমার প্রশ্নবানের বিপরীতে। কিন্তু আপনার যে নতুন রাজনৈতিক দল সেটি নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। যদি একটু আমার দর্শকদেরকে আমার মাধ্যমে যদি একটু বলেন যে একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় যেতে হলে বা মানুষের কাছাকাছি যেতে হলে যে ধরনের তৃণমূল সম্পৃক্ততা থাকা প্রয়োজন, সেই জায়গাটিতে বারবারই সবাই প্রশ্ন করছে যে শহরকেন্দ্রিক আন্দোলনের ভেতর দিয়ে আপনারা একটি জায়গায় হয়তো পৌঁছেছেন, একটা পরিচিতি এসছে, কিন্তু রাজনীতি করতে হলে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মানুষের সঙ্গে যে যোগসূত্রটা প্রয়োজন
সেটি তো দীর্ঘদিনের একটা সংগ্রাম একটি একটি কাঠামোর ভেতর দিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটি রাজনৈতিক দলের যে রাজনৈতিক দর্শন সেটিকেও স্পষ্ট করতে হয়। আপনার রাজনৈতিক মানে দর্শনের মূল যে এথোস সেটা কি আসলে যদি একটু বলেন। আচ্ছা, তার আগে হচ্ছে মনিরুল ভাই হচ্ছে অনেকগুলা প্রশ্ন করছিলেন, ওগুলা একটু যদি পার হয়ে আসি। জি নিশ্চয়ই। উনি হচ্ছে একটা কথা বলছিলেন যে আমরা হচ্ছে মানে আমি মানব ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের ফসল, আওয়ামী লীগের তৈরি। এটা যদি সত্য মানি আমি, তাহলে আমার ধরে নিতে হয় যে শেখ মুজিবুর রহমান হচ্ছে আইয়ুব খানের তৈরি। মানে একটা সময়ে বড় হওয়া, একটা সময়কে ফাইট করতে করতে বড় হওয়া, এইটাই যদি কোনো কিছু তৈরি হওয়ার লক্ষণ হয়, তাহলে তো বলতে হয় যে ধরেন আইয়ুব খানের পাকিস্তান না থাকলে তো শেখ মুজিব হইতেন না। এখন এই ধরনের কথাবার্তা আইয়ুব খানের অনেক আগে শেখ মুজিব নেতা হয়ে গেছে। না 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 না, এই ধরনের মানে ইনসেনসিটিভ কথাবার্তা আমি আসলে ওনার মতন একজন, না আমি যেটা বলি আপনি এখানে ভুল করতেছেন। আইয়ুব খান যখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আসে, এর আগে শেখ মুজিব অনেক বড় নেতা। আপনি ওই জায়গাতে একটু মানে আপনার টাইমিং এ তাহলে কি আপনি বলবেন না, তাহলে কি আপনি বলবেন যে 47 দাঙ্গা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে তৈরি করছে? মানে আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে অবশ্যই 47 দাঙ্গা তৈরি করছে। উনি তার বইতে বলেছে এই দাঙ্গা দেখে আমি শিখেছি রাষ্ট্র হবে মানে ধর্মনিরপেক্ষ সকল মানুষ। আমাকে একটু বলতে দেন, আপনি তো আমি একটু বলি যে এর মানে তো এই না যে শেখ মুজিবুর রহমান নিজে দাঙ্গাবাজ। মানে আমরা আওয়ামী লীগের সময় বড় হয়েছি এবং আওয়ামী লীগের দ্বারা নিষ্পেষিত হয়েছি, এর মানে কোনোভাবেই না যে আমরা আওয়ামী লীগের সৃষ্টি। এটা একটু ক্লিয়ার রাখা খুবই জরুরি। আমরা আওয়ামী লীগের এতটাই ভিকটিম যে আওয়ামী লীগের অনেক কালচার আমরা বাদ দিতে পারি নাই, কারণ জুলাই খুবই দুঃখজনকভাবে সিনিয়র সিটিজেনদের প্রতি এক ধরনের রেসপেক্টের জায়গা থেকেও জুলাই পরিপূর্ণভাবে ধরুন বিপ্লবী কোনো ঘটনা ছিল না, যে কারণে শেষ পর্যন্ত আমরা সরকার কন্টিনিউ করছি একই রাষ্ট্রপতির আন্ডারে। কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগ আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে, আওয়ামী লীগের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। মানে কেন থাকবো না আমি সেখানে আসতেছি। কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বারবার মিস করি। আমরা বলি যে গত 7 মাসে, গত 8 মাসে যা কিছু হয়েছে, এনসিপি দলটার বয়স মাত্র 2 মাস। এনসিপি আসলে সবকিছুর জন্য দায়ী না। এবং এনসিপি কি? এনসিপি হচ্ছে জুলাইতে যারা আন্দোলন করছে তাদের একটা অংশের একটা দল, তাদের একটা বিশাল অংশের একটা দল। কিন্তু আপনি দেখবেন যে জুলাইতে আন্দোলন করে আরো লোকজন বিভিন্ন জায়গায় আছে। সলিমুল্লাহ খান আন্দোলন করছেন, সলিমুল্লাহ খান নিজে বলছিলেন যে শেখ হাসিনার সময় শেষ। উনি কিন্তু মানে এমন না যে আমরা কিন্তু কখনো বলি না যে আমরা এককভাবে এনসিপি মানে জুলাইয়ের সব দায়িত্ব নিয়ে নিছি, বিএনপি জুলাইতে ছিল না এই দাবি আমরা করি না। বরং বিএনপির মুখ থেকে মাঝে মাঝে শোনা যায় যে বিএনপি জুলাইয়ের একমাত্র কাণ্ডারি। আমরা কখনো এই ধরনের কোনো কিছু বলি নাই। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধরেন এই যে বৈশাখের ঘটনা, আপনি বললেন যে বৈশাখে এবার স্মরণকালে সবচেয়ে কম মানুষ হয়েছে। আমি মানে এটা তো টক শো, আমি তো আপনাকে ছবি দেখাতে পারবো না, কিন্তু 2021-22 সালে পুলিশের পরিমাণ বেশি ছিল মানুষের যে মঙ্গল শোভাযাত্রায়, আপনাদের কারো কারো মনে থাকার কথা। এবং সেই ঘটনাটা এবার ঘটে নাই। হ্যাঁ, এনসিপি স্টেজের সামনে কোনো মানুষ ছিল না, কারণ আপনি জানেন যে সার্জিসের একটা মিছিলে এর চেয়ে বেশি মানুষ আমরা দেখি। কারণ পহেলা বৈশাখে তো মানুষকে বেঁধে আনার কিছু নাই। পহেলা বৈশাখে একটা দিন যেখানে মানুষ নিজের মতন উদযাপন করে। পহেলা বৈশাখে রাজনৈতিক দলের প্রোগ্রামে লোকজনকে ওই যে প্রোগ্রামে ভাড়া নিয়ে আসতে হবে, এই ব্যাপারে আসলে এই এত পুরনো বন্দোবস্তের মধ্যে আমরা নাই। এবং বন্দোবস্ত শব্দটা নিয়ে মনিরুল সাহেব একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে বন্দোবস্ত শব্দটা তো ব্রিটিশরা শিখাই দিয়ে গেছে। আওয়ামী লীগ, আওয়ামী শব্দটাও তো একটা উর্দু শব্দ, সেইটাও তো অন্য কোনো একটা সময় থেকে আসছে। শব্দ নিয়ে রাজনীতি কারা করে বলেন? এই যে পানি বললে মুসলমান, জল বললে হিন্দু, এগুলা যারা বলে তারাই তো। আমার কথাটা ধরতেই পারেননি, আমার কথাটার কাছাকাছিও জান না। আমি শব্দ নিয়ে প্রবলেম না, এটার অর্থ নিয়ে প্রবলেম। এটার অর্থ হচ্ছে বন্দোবস্ত মানে হচ্ছে ইজারা দেওয়া, ইজারা দেওয়া। ওই যে ব্রিটিশরা ওই যে 1847 আপনি তো বলছেন, আমি একটু পরে বলেন, আমি একটু শেষ করি। আপনি বলছেন যে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হচ্ছে আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে বাংলাদেশকে। আমি কিন্তু ধরেন এখন যদি মানে আমরা যদি বলা শুরু করি কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, আপনাদের মনে থাকার কথা যে শেখ হাসিনার একটা পিয়ন 400 কোটি টাকা মেরে ফেলছে। এইটা যদি উন্নয়নের মাপকাঠি হয়, বঙ্গবন্ধু টানেল নিয়ে দুর্নীতি, এগুলো যদি উন্নয়নের মাপকাঠি হয়, আমি খুবই দুঃখিত এটা বলার জন্য, কিন্তু আওয়ামী লীগ ইজ ডেড এন্ড আওয়ামী লীগ কিলড ইটসেলফ। আওয়ামী লীগ নিজেই নিজেকে ধ্বংস করে দিচ্ছে তার রাজনীতির ভিতর দিয়ে। আওয়ামী লীগ যেই রাজনীতি করছে, যেই রাজনীতিকে নিজের হাতে ধ্বংস করছে, সেই অবস্থায় নতুন বন্দোবস্ত ছাড়া কিছু বলার থাকে না। এখন আপনি বলতে পারেন যে এনসিপির আদর্শ কি? এনসিপি বারবার বলে আসতেছে এনসিপি একটা সেন্ট্রিস্ট দল, সে একটা মধ্যপন্থী দল যে বিভিন্ন লোকজনকে একটা আমব্রেলা দলের মতো, বিএনপিতে যেরকম বিভিন্ন ধরনের মানুষজন। এনসিপির বিষয় বলার আগে আপনি যে মন্তব্যটি করলেন যে আওয়ামী লীগ ইজ ডেড, এটা অনেক বড় স্টেটমেন্ট। এটির সঙ্গে আমার বিরোধিতা আছে কি না বা এটিকে সমর্থন করি কিনা অ্যাজ এ প্রেজেন্টার আমি সে বিষয়ে যেতে চাই না। কিন্তু আপনি আমাকে বলেন যে যদি আওয়ামী লীগ ডেড হয়ে থাকে, আওয়ামী লীগ যদি সংগঠন হিসেবে তার যদি সেই ক্রেডিবিলিটি আর নাই থাকে,
তাহলে আপনারা জোর জবরদস্তি করে আওয়ামী লীগকে এভাবে ঠেকিয়ে রাখছেন কেন? তাদেরকে মাঠে নামতে দেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেন, দেখেন কি দাঁড়ায়। মরা নাকি জিন্দা, মরা লাশ কবর থেকে কিভাবে উঠে একটু আপনারা শুধু আইনটাকে আইনের মতো চলতে দেন। বলতে দিন মানে আওয়ামী লীগ। আপনি যদি একটু মনে করেন যে প্রধান বিচারপতি যিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সুরেন্দ্র কুমার সিনহা, ওনার যে বইটা ছিল ব্রোকেন ড্রিম, ওখানেও যদি আপনি দেখেন উনি নিজে মানে আওয়ামী লীগ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের মতো একটা জিনিসকে প্রশ্নবিদ্ধ করে দিয়ে গেছে, যে জিনিসটা নিয়ে আমাদের বয়সী অনেক মানুষ স্বপ্ন দেখতো এককালে। আপনি মনে করতে পারেন যে অন্তত এটা নিয়ে তো আমাদের কারো দ্বিমত থাকার কথা না, যে 13 সালের গণজাগরণ মঞ্চে কি পরিমাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছিল, সেই জিনিসটাকে নিয়ে পর্যন্ত আওয়ামী লীগ ছিনিমিনি খেলছে। আওয়ামী লীগের কোনো মানুষের কাছ থেকে আমি খুবই দুঃখিত। না, সেটা বুঝলাম মানব, সেটা বুঝলাম যে আওয়ামী লীগ খারাপ, মানে খুবই খারাপ আপনার বক্তব্য অনুযায়ী, কিন্তু একটা খারাপ রাজনৈতিক দল তারা রাজনীতি করতে পারবে কিনা বা রাজনৈতিক অধিকার থাকবে কিনা সেটা তো জনগণ সিদ্ধান্ত নেবে, সেটা তো এনসিপি সিদ্ধান্ত নেবে না। জনগণ তো সিদ্ধান্ত নেবেই। হ্যাঁ, বিচার প্রক্রিয়া চলুক, শেখ হাসিনা দেশে ফেরত আসুক, আমার কিন্তু আর কোনো আহ্বান নাই। আমি কিন্তু একটা ছোট্ট সিম্পল আহ্বান জানাবো, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠান, উনি দেশে যান, উনার একটা বিচার হোক, আপনারা নতুন সভাপতি নিযুক্ত করেন, করার পর আপনারা যদি নিজেরা আবার রাজনীতি করতে চান, আপনারা নতুন করে নিবন্ধন নিতে চান, করবেন। না, কিন্তু সেটা তো আসলে জুলাইয়ের আওয়ামী লীগের কথা বলি, কারণ জুলাইয়ের আওয়ামী লীগ আমাদের জন্য কোনো রাজনৈতিক দল না। ঠিক আছে মানব, এখানে একটু বোধহয় প্রশ্নটাকে একটু সহজ করে বলি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আপনাদের অসুবিধা আছে, কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের সবাই তো দুর্নীতিবাজ না, বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না, বা তারা কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে সেই সংখ্যাও কত পার্সেন্ট হবে। কিন্তু যারা এটির সঙ্গে যুক্ত নয় তাদেরকেও আপনারা সহ্য করতে পারছেন না, মাঠে দাঁড়াতে দিচ্ছেন না। এই মনোভাবটা কি গণতান্ত্রিক? মানে আপনি কি বলতেছেন যে এনসিপি এজ এ দল আওয়ামী লীগের বিভিন্ন সদস্যকে রাজনীতিতে যুক্ত হতে দিচ্ছে না? না, আপনাদের যে বক্তব্য তাতে হচ্ছে আপনারা আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ চান, তাই তো? হ্যাঁ, কারণ রাজনৈতিক দল তো আওয়ামী লীগ না আমাদের কাছে। আওয়ামী লীগ শেষ পর্যন্ত আমাদের কাছে একটা ট্রমা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে। 2024 জুলাই মাসে এসে একটা রাজনৈতিক দল বিনা ম্যান্ডেটে 2023 নির্বাচন নিয়ে কথা বলার কিছু নাই, মানে এখানে মামুন ভাই আছে, আমি বলতে চাই না এইভাবে, 2023 নির্বাচন যেটা অস্বচ্ছ নির্বাচন, এটা নতুন করে বলার কিছু নাই। এবং সেই নির্বাচন 24 যে নির্বাচন, দুঃখিত 2024 যে নির্বাচন, তারা যেটা অস্বচ্ছ নির্বাচন করে পার পেয়ে গেছে এবং আমরা যে কেউ ভোট দিতে পারি নাই, এটা নতুন করে বলার কিছুই নাই। এবং সেই দলটা এরপরে 2000 মানুষকে রাস্তায় মেরে ফেলছে, এটা তো নতুন কোনো ঘটনা না। তো আমাদের কাছে আমরা যখন বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, আমরা বলি এই রিপিটেশনটা যেন না হয়, যেন অন্য যে কোনো দল এই কাজটা করার আগে অন্ততপক্ষে 50 বার ভাবে যে আমরা এই কাজটা করতে পারি না। আচ্ছা মানব, আপনি যে 2000 বলছেন, সংখ্যাটা তো আস্তে আস্তে বাড়ছে, মানে আপনাদের সরকারি হিসাব অনুযায়ী তো এই সংখ্যাটা আরো কম। হ্যাঁ, সরকারি হিসাবে প্রথমত আমাদের সরকার না, আমি এই কথাটাই বারবার বলতে চাচ্ছি যে এনসিপি কে বাংলাদেশ সরকারের সাথে গুলানো, অনেকে বলে যে এনসিপি হচ্ছে কিংস পার্টি, এই ধরনের যে বিভিন্ন দাবিগুলো, এই দাবিগুলোকে আসলে আমরা খুব স্পষ্টভাবে এড়াই চলতে চাই। না, কিন্তু মানব একটু করে আসি। আপনি অস্বীকার করছেন যে এই সরকারটি আপনাদের না, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আপনারাই তাকে নিয়ে এসেছেন, অর্থাৎ আপনারা এক অর্থে তার এমপ্লয়ার। তো আপনি কেন বলছেন যে এই সরকারটি আপনাদের না? আমি সেখানে যাচ্ছি। ধরেন এটা হচ্ছে একটা এরকম যে 1971 সালে যে কথাটা ওনারা বলেন যে 71 সালে আওয়ামী লীগ হচ্ছে রাজনৈতিক মানে একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, এই ধরনের একটা দাবি যে ওনারা করেন। আপনাকে রাজনৈতিক দল এবং বিপ্লব পরবর্তী অবস্থার একটা তফাৎ দেখতে হবে। এনসিপি গঠিত হয়েছে কিন্তু বেশি দিন আগে না, এনসিপির বয়স কিন্তু আসলে আবার মাত্র 2 মাস। এবং ওই জুলাইতে যারা স্টেক হোল্ডার ছিলেন, যেমন একজনকে আপনারা চিনবেন, সাংবাদিক মানজুর আল মতিন, উনি কিন্তু এনসিপিতে নাই। এরকম অনেকেই এনসিপিতে আছেন, অনেকে এনসিপিতে নাই। ওই আন্দোলনের একটা বড় অংশ এনসিপিতে আছে। এনসিপি নিজেকে জুলাইয়ের দল বলতে ভালোবাসে, কিন্তু এনসিপি নিজেকে জুলাইয়ের একক স্টেক হোল্ডার দাবি করে না। কিন্তু এর মানেই না যে আওয়ামী লীগ জুলাইয়ের স্টেক হোল্ডার, আওয়ামী লীগ জুলাইয়ের কোনো স্টেক হোল্ডার না। কিন্তু এনসিপি নিজেকে জুলাইয়ের একক স্টেক হোল্ডার দাবি করে না। এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তাও না। রাইট, কিন্তু না, আমি বলছি যে আপনি আন্দোলনকারীদের পরবর্তীতে তৈরি হয় একটা দল। এই নুয়ান্সগুলো যদি 2025 সালে আলাদা করা না যায় তাহলে একটু সমস্যা। নিশ্চয়ই মানব, আপনি বা আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চান, খুবই ভালো কথা। একটি রাজনৈতিক দল হিসেবে, নতুন রাজনৈতিক দল হিসেবে আপনাদের অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু আওয়ামী লীগ যে নিষিদ্ধ হবে সেটার তো একটা প্রক্রিয়া আছে। সেটা কিভাবে হবে? সেটা কি এক্সিকিউটিভ অর্ডারে হবে, নাকি
একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের ভেতর দিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, পার্লামেন্টের মাধ্যমে, মানে কিভাবে হবে আসলে রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ হয়, আমাদেরকে যদি একটু এনলাইটেন করেন। দেখেন, আমরা হচ্ছে এই ধরনের আলাপ তো চলতেছে, এই সংলাপগুলো হওয়ার জন্যই তো আওয়ামী লীগের নেতৃত্বকে আমি, ধরেন আমার পার্সোনাল স্পেসে যারা আছে, যারা আসলে আওয়ামী লীগের নেতৃত্ব না, তারা আসলে ছাত্রলীগের নেতৃত্ব, তাদেরকে তো আমি বারবার বলি যে, যেমন ধরেন ছাত্রলীগের একজন সাবেক নেতা আছেন আমাদের বয়সী, তিনি হচ্ছে এখন বিভিন্ন মামলা এবং বিভিন্ন ওর দুর্নীতির ফিরিস্তি বিশাল লম্বা, তিনি এখন জেলে। তো আমরা বলি যে বাকিরা যদি না আসে, বাকিরা যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা ভালো না, এই ধরনের একটা জুজু তুলে পাশের দেশে বা অন্য কোথাও লুকায় থাকতে চায়, তাহলে তো তাদের আসলে আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই, তাহলে তো আমরা পরবর্তী প্রসেসে যেতে পারবো না। এখন আপনি যদি বলেন যে আমরা ওই এক্সেপশনশিয়া, আমরা হচ্ছে উনি নাই দেশে এই অবস্থায় আমরা বিচার করে ফেলবো, আলটিমেটলি হয়তো সেটাই হবে, কিন্তু আমি তো সেটা চাই না। আমি তো চাই যে শেখ হাসিনা যখন বিচারটা হবে উনি অন্তত দেশে উপস্থিত থাকুক। আর আমার চেয়ে তো ভালো আসলে মনির ভাই নিজেই বলতে পারবেন, উনি যেহেতু একজন আইনজীবী, উনি নিশ্চয়ই বলতে পারবেন যে নাৎসি পার্টিকে কিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আমি দুটো বিষয় একটু আপনাকে কুইকলি একটু জানার, আমার একটু আব্দুল আল মামুনের কাছেও যেতে হবে, কেননা তাকে বোধহয় সময় একটু কম বরাদ্দ করা হচ্ছে। আমি অবশ্যই বাড়াই দেবো, আমাদের হাতে সময় আছে। কিন্তু আমি দুটো কুইক কোয়েশ্চেন আপনার কাছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে আপনারা বলছেন, এবং অনেকেই সেটি বিশ্বাস করেন, মনে করেন। তাদের যে অপরাধগুলো রয়েছে, অভিযোগ রয়েছে, অপরাধের অভিযোগগুলো রয়েছে, সেগুলো জনগণের কাছে তুলে ধরলে জনগণ যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে প্রত্যাখ্যান করে, সেটি কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রত্যাশিত। মানে একটি দল তারা থাকবে কি থাকবে না সেটা তো জনগণ নির্ধারণ করবে, তাই না? তো আপনি জনগণের কাছে যাচ্ছেন না কেন? আপনি শুধু বারবার মানে এটি কেন বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কেননা তারা হচ্ছে এরকম এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে? তো তাহলে তো আপনাকে জামাত ইসলামের কথা বলতে হবে, তারা তো একটা পলিটিক্যাল পার্টি হিসেবেই ৭১-এ তাদের যে ভূমিকা ছিল সেটির কথা তো আপনারা একবারও বলছেন না। আমি ঠিক এই কারণেই বলতেছিলাম যে আওয়ামী লীগ ইজ ডেড, কারণ দেখবেন যে আমি খুবই দুঃখিত এই আলাপটা তোলার জন্য, কিন্তু আপনি যদি একটু বাংলাদেশের ইতিহাস খেয়াল করেন, যে জামাত এবং জামাতের যে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে আমরা ছোটবেলায় একসময় যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম মুগ্ধ হয়ে থাকতাম, কিন্তু তাদের সাংগঠনিক দক্ষতার সুবিশাল প্রমাণ সত্ত্বেও তারা বাংলাদেশে কখনোই যথেষ্ট পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই। এর একটা বড় কারণ হচ্ছে এরকম গণহত্যায় একবার যুক্ত হইলে তারপর আর সেটার হচ্ছে কোনো, মানে আপনার এই জিনিসের কোনো কাফফারা হয় না, এই জিনিস থেকে কখনো ব্যাক করা যায় না। এই জিনিস থেকে আপনি সাংগঠনিক অনেক দক্ষতা দেখাইতে পারবেন, কিন্তু বাংলাদেশে মানুষ কখনো আপনাকে গ্রহণ করবে না। আপনি যদি মানে আমি যখন 2000 বললাম, তখন হচ্ছে মনিরুল ইসলাম সাহেব অনেক টিটকারি একটা হাসিও দিলেন, কিন্তু আপনারা মনে করবেন যে জাতিসংঘ নিজেও হচ্ছে তাদের হিসাবে বলতেছিল 1400। তো আমরা তো আসলে সংখ্যাটাকে সর্বোচ্চ পরিমাণ বলবো, কারণ আমরা তো বিশ্বাস করি যে সমস্ত খুন যথেষ্ট পরিমাণ রিপোর্ট হয় নাই, কারণ সাভারে যে পরিমাণ লাশ ছড়ায় সেটা ছিল, এটা তো আমরা নিজের চোখে দেখা আমাদের। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে আমি মনে করি না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য কোনো গণভোটের প্রয়োজন আছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক, আমার প্রশ্নটা ছিল যে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চান, কিন্তু জামাত ইসলাম তো তার আগে বড় একটা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে যুক্ত ছিল। আমি ব্যক্তি হিসাবে, আমি একজন ব্যক্তি, রাজনৈতিক অঙ্গনে জড়িত একজন ব্যক্তি হিসাবে জামাতি ইসলাম একটি দল এবং তার যে মার্কা, এইটিরও নিষিদ্ধকরণ চাই। শিবিরের নিষিদ্ধকরণ চাই না, কারণ ব্যক্তি হিসাবে কেন চান? এনসিপি কেন চায় না? এনসিপি কেন চায় না? আপনি তো এনসিপির সঙ্গে যুক্ত। এনসিপি একটা গণতান্ত্রিক দল, এনসিপিতে একটা ফোরাম থাকে, সেই ফোরামে সবার সাথে কথা বলতে হয়। আনলাইক আওয়ামী লীগ, যেখানে সবকিছু একটা পরিবারের একটা মানুষের মুখের থেকে নিঃসৃত বাণী তাদের জন্য একটা বেদ বাক্য, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এইভাবে কাজ করে না। আমাদের ক্ষেত্রে আমাকে বলতে হয়, আমাকে কনভিন্স করতে হয়, এবং বাকিদের সেই ব্যাপারে একমত হইতে হয়। তারা যদি সবসময় সব ব্যাপারে একমত না হয়, আমি তার মানে আপনাদের দলের মূল ভিত্তি হচ্ছে আওয়ামী বিরোধিতা, তাই তো? না 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 না, অবশ্যই না। আমাদের দলের মূল বিরোধিতা কোন মূল বিষয় কোন অর্থে আওয়ামী বিরোধিতা না। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে জুলাই মাসে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে জুলাই মাসে প্রচুর লোকজনেরই মূল পয়েন্টটা ছিল একটা খুনের বিরোধিতা, একটা খুন তো না, হাজারো খুনের বিরোধিতা। সেই হাজারো খুনের বিরোধিতা করা কিছু মানুষ ওই ইভেন্ট থেকে একটা দলের জন্ম দিচ্ছে, সেটা হচ্ছে এনসিপি। এনসিপির মূল পয়েন্ট কখনোই শুধুমাত্র একটা আওয়ামী লীগের বিরোধিতা করা না। এনসিপির একটা বড় লক্ষ্য হচ্ছে জুলাই যেন আর কখনো রিপিট না হয় বাংলাদেশে, সেটা নিশ্চিত করা। আপনি দেখবেন যে আমরা বারবার রিফর্মের কথা বলি, আমরা বারবার সংস্কারের কথা বলি, আমরা বারবার নতুন বন্দোবস্তের কথা বলি। বন্দোবস্ত শব্দটা দেখা যাচ্ছে ভালো না, ঠিক যেই যুক্তিতে গেলে এরকম প্রচুর শব্দের ব্যাপারে হয়তো আমরা আরো অনেক উদাহরণ টানতে পারবো। যেমন আমি মাঝে মাঝে দেখি যে আমাদের লোকজন বলেন যে রাজাকার শব্দটা এককালে অনেক ভালো অর্থ ছিল। তো
সেই অর্থের বাকবিতণ্ডার বাইরে যদি আমরা দেখি, আমরা আসলে জুলাইয়ের একটা রিপিটেশন বাংলাদেশে চাই না। শুধু জুলাই কেন, আমরা জুলাইয়ের আগের 16 বছরের রিপিটেশন বাংলাদেশে চাই না। ধন্যবাদ, যেই ধন্যবাদ রিপিটেশনের মধ্যে মানব। ধরেন আসবো আপনার কাছে আবারও। আমি একটু আব্দুল আওয়াল মামুন আপনার কাছে আসতে চাই। বেশ কয়েকজন দর্শক আমাদের সঙ্গে আছেন, আমি আপনার একটি প্রশ্নের উত্তর নিয়ে আবার দর্শকদের কাছে যাব, কিন্তু আপনার কাছেই আসছি। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি দুজনের আলোচনায় শুনছিলেন, এবং আপনি যেহেতু নিজে শুরুতেই বলেছেন যে আপনি মাঝামাঝি একটি জায়গায় আছেন, সে কারণে আপনার কাছে জানতে চাওয়া যে যখন এই প্রশ্নটি করা হলো মানবকে, যে এই যে তার দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন অসংখ্য মোটরসাইকেল নিয়ে, শোভাযাত্রা নিয়ে, গাড়ি নিয়ে তারা যে শোডাউনটি করছে, সেটি তো আগের যে প্রথাগত রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা, সেটির উত্তরে তিনি বললেন যে এটি আসলে ওনারাই শিখিয়ে দিয়ে গেছেন। তো তার মানে যেটি শিখিয়ে দিয়ে গেছেন সেখান থেকে তারা বেরোতে পারছেন না। বিষয়টি কি এরকম, কনক্লুশনটা কি এরকম দাঁড়াচ্ছে? ধন্যবাদ বুলবুল ভাই এবং মানব এবং মঞ্জু ভাই দুজনকেই। আমি মধ্যস্থতার জায়গাটায় থাকাতে আমারটা খুব মানে কঠিন কথা হবে না, একটু মাঝামাঝি হবে। আমি যে কারণে বিদেশের এই আরামের জীবন থেকে নিজেকে বাংলাদেশের রাজনীতিতে সঁপে দিয়েছি, আমার খুব আশা ছিল যে এই বাংলাদেশটাকে আমি চেষ্টা করব একটু পরিবর্তিত বাংলাদেশ দেখার জন্য। কারণ আমি ফার্স্ট ওয়ার্ল্ডে যখন হাঁটি, আমার ওই মেট্রোপথ আমাকে মানে ডাকে বা আমাকে পীড়া দেয়। কিরকম যে আমি এখানে ফুটপাথ দিয়ে হাঁটছি, আমার কোনো এখানে ব্রোকেন কোনো জায়গা নাই, অথবা উঁচু নিচু নাই, অথবা একটা সবকিছু একটা ইভেন অ্যাকচুয়ালি করা। কিন্তু বাংলাদেশে আপনি একটা আনব্রোকেন ফুটপাথ আপনি আধা মাইলও পাবেন না, মানে স্ল্যাব গুলো হয়তো পড়ে গেছে এরকম। ওয়াই? ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট। সিম্পলি একটা সুন্দর ম্যানেজমেন্ট যদি আপনি এস্টাবলিশ করতে পারতেন, একটা ভালো মানুষ, ভালো ম্যানেজার, একজন এক্সপেরিয়েন্স লোক, একজন অনেস্ট লোক যদি ওখানে থাকতো, ইটস পসিবল। এটা কোনো রকেট সায়েন্স না। একটা ফুটপাথ ম্যানেজ করতে পারি না আমরা, তাইলে আমি এত বড় গলায় কথা বলবো কেন? এই পীড়া থেকেই আমি বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হই। যখন বাংলাদেশের রাজনীতিতে যাই, আমি অনেক চড়া গলায় বক্তব্য দিতে অভ্যস্ত না। আমি একটু ঠান্ডা মাথায় একটু আস্তে আস্তে কথা বলতে চেষ্টা করি। আমাকে আমার রাজনৈতিক কলিগরা বলল, আপনি বাংলাদেশের রাজনীতির জন্য ফিট না। কেন? বলে যে এখানে চিল্লাই কথা বলতে হবে। ওকে ফাইন, বুঝলাম। আমি আস্তে আস্তে চিল্লানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে আমি তো আসলে চিল্লানোর মানুষ না। সুতরাং আমার সাথে ওইটা হয়ে উঠছে না। মানে রোডে ঘাটে যেরকম বক্তব্য দেয় চিল্লায়, ওরকম আমি পাচ্ছি না। কারণ আমি তো আমার যে ক্যারেক্টারিস্টিক সেটার বাইরে গিয়ে চেষ্টা করছি। একইভাবে আমি এই উদাহরণগুলো এই জন্য টানছি, আজকে ধরেন মানবদেরকে নিয়ে আমরা যে আশা, তারা হচ্ছে মানে আলট্রা মডার্ন যে সোসাইটি আমরা দেখছি, বা সোশ্যাল মিডিয়ার যে যুগ চলছে এখন, বা এআই যে যুগ চলছে, সেই যুগের এই বাচ্চাগুলো, এই ভাইগুলো, এই সন্তানগুলো, এরা অনেক স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এরা যদি আওয়ামী লীগের সেই ট্রেডিশন, খোলা জিপে করে যাইতে হবে, মোটরসাইকেল নিয়ে যেতে হবে, এই ট্রেডিশন গুলো বাদ দিয়ে আমরা কিসে অভ্যস্ত? আমরা দেখি ব্রিটিশ প্রধানমন্ত্রী মেট্রোতে চলছে, ট্রেনে চলছে সাধারণ মানুষের মতো। ব্রিটিশ প্রধানমন্ত্রী, অনেকগুলো প্রধানমন্ত্রী তো 2006 সাল থেকে আমি ইংল্যান্ডের আছি, তো আমি দেখছি যে অনেকগুলো প্রধানমন্ত্রী তাদের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে আবার নর্মাল জীবনযাপন শুরু করেছে, সাইকেল নিয়ে যাচ্ছে, নর্মালি বাজার করছে। তাদের অনেক বড় এস্টাবলিশমেন্ট, ব্যবসায়ী, তাদের সবারই আলাদা আলাদা প্রফেশন আছে এবং তারা এস্টাবলিশ, মানে প্রধানমন্ত্রিত্বের বাইরেও। কিন্তু বাংলাদেশে আমি কি দেখেছি, বাংলাদেশে রাজনীতিটাই পেশা, তার আলাদা কোনো প্রফেশন নেই, এবং এটা করেই খায়। এটা চাঁদাবাজির নিয়মে হোক, আদার্স হোক। এই জায়গাটা থেকে মানবদেরকে সরতে হবে। মানবরা যদি এই জায়গাতে আবার আটকে যায়, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য কখনো আপনাদের হাত দিয়ে পরিবর্তিত হবে না ভাই। মুখের কথায় আমরা অনেক ফুলঝুরি দেখছি, মুখের কথায়, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তিত হয়নি। দুই একজন মানে চোর বাটপারের মানে বিদেশে আসা এবং বিদেশি এস্টাবলিশমেন্ট নিশ্চিত হওয়া ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। জনাব মামুন, আসবো আপনার কাছেই আসবো। আমি বেশ কয়েকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি কয়েকটি কল নিয়ে আবার ফিরে আসছি। দর্শক কে আছেন লাইনে? হ্যালো, জি আছি লাইনে আছি। জি সালাম, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালাম, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন।
জি বুলবুল ভাই, জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনার তিনজন অতিথি এবং যারা শুনতেছেন সবাইকে আমার সালাম মুবারকবাদ। আমি শুধু ভাই বলতে চাই, বাংলাদেশে এই জুর যার মুল্লুক তার এই ধরনের না করে, আমি একজন আইনজীবী, 84 জন আইনজীবীকে কারাগারে নিক্ষেপ করা হইল। এই 84 জন আইনজীবী কি আপনারা কাইমের সাথে যুক্ত? আপনারা মনে করেন সবকিছু উর্ধে আপনি লিখবেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তটা কে দিবে? এই দেশের মালিক কে? জনগণ। জনগণের নিকট সবকিছু করছে এই ভোট নিয়ে। একটা ভোট দিলে কি হয়? যারা আছেন সবাইকে আমি অনুরোধ করি, একটা ভোট দেন, দিয়ে দেখেন কে কাকে চায়, আর ওই জনগণ যাকে ভোট দিবে তাকেই সবাই সমর্থন করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। নির্বাচন নিয়ে এক ধরনের অবশ্যই একটা চাওয়া আছে যে দ্রুততম সময় নির্বাচন দিতে হবে, এবং আমরা যে সাক্ষাৎকারটি রেফারেন্সে কথা শুরু করেছিলাম বদরুদ্দিন ওমরের, সেখানেও তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়াটা এটি এমনকি তত্ত্বাবধায়ক সরকারের জন্য ভালো, কেননা যত সময় যাবে ততই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো যাই হোক, আমি দর্শকের মতটা একটু জানতে চাই। পরের দর্শক কে আছেন লাইনে? হ্যালো, ওয়ালাইকুম বুলবুল ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ বুলবুল ভাই আপনাকে। আমি গভীর মনোযোগ দিয়ে আমার ইয়াং এনসিপি ভাইয়ের বক্তৃতা শুনছিলাম। আমার মনে হচ্ছে ওনার বক্তৃতা শুনে উনি সেই 5ই আগস্টের স্টুডেন্টই রয়ে গেছেন, রাজনৈতিক দল যে করছেন ওইটা নিয়ে ভুলে গেছেন। আমি বলি, উনাদের যে গ্রহণযোগ্যতা ছিল 5ই আগস্টের পর, এখন এটা পুরোপুরি ধসে গেছে। এর প্রধান কারণ হচ্ছে উনাদের কথাবার্তা, উনাদের বডি ল্যাঙ্গুয়েজ। আমি একটু উনার কাছে জানতে চাই, উনি একজন নেতা, এখন আমি ছাত্র বলবো না, উনি নেতা। উনি আওয়ামী লীগকে বলতেছেন যে আওয়ামী লীগ ডেড হয়ে গেছে। আওয়ামী লীগের রাষ্ট্রপতির কাছে এখনো বাংলাদেশ প্রধান ব্যক্তিত্ব রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার। উনি কি 72-এর সংবিধানটা কি আমার ভাই পড়ছেন? অনেক ছোট উনি আমার। আছি এখন ওনাদের রাজনীতিক দল আছে, ওনারা রাজনৈতিক দল গঠন করেছেন ফেব্রুয়ারিতে। বুলবুল ভাই, ওনারা এপ্রিলের 17 তারিখে ওনারা একটা বৈঠকে বসছেন, ওনাদের ওয়েবসাইট দেখলাম ফেসবুকে, 5-6 ঘন্টা বৈঠকে বসছেন। বৈঠকে বসে ওনারা বলতেছেন জেলা উপজেলায় ওনাদের নেতৃত্বের বয়স হবে 40 বছর। চিন্তা করেন, তরুণটা আস্তে আস্তে বেশে 40-এ চলে আসছে। এখন আসেন আজকের কারেন্ট ইস্যু নিয়ে বলতেছি। ওনাদের যুগ্ম মহাসচিব গাজী তানভীর, যাকে চমৎকার দাড়ি পরিত ভদ্রলোক দেখলাম, উনাকে করা হলো, শোকজ নোটিশ দেওয়া হলো। উনি কি করতেছেন? উনি ডিসি নিয়োগ দিতেছেন, উনি কি করতেছেন? সচিব নিয়োগ দিতেছেন। ওইগুলা ইনকিলাবের পত্রিকার কথা বলতেছে, আমার মুখের কথা না বুলবুল ভাই। আরেকজন দেখলাম, কিন্তু তার বিরুদ্ধে, তার ব্যাপারে তো ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, আপনি কি আছেন? যখন আইনজীবী মঞ্জুর ভাই আছেন, এটা আওয়ামী লীগের আমলে যেভাবে সকজ নোটিশ দইতো এক্স্যাক্টলি সেম প্রসেস। এখন আছেন আব্দুল হান্নান মাসুদ সাহেবের কথা, 1.5 কোটি টাকার গাড়ি দৌড়াইতেছেন বুলবুল ভাই, 1.5 কোটি টাকা, 3 মাস হয় নাই। উনি কি বলতেছেন উনি হাতিয়ার যাবেন, উনার কনস্টিটিউয়েন্সিতে যাবেন, 300 লোকের সাথে নাকি উনার হোয়াটসঅ্যাপের আছে, ওনাদের একটা বৈঠক হয়, এই বৈঠক থেকে উনি এই টাকা পাইছেন। আমার প্রশ্ন হচ্ছে 1.5 কোটি টাকার গাড়ি উনি কিভাবে মেনটেন করবেন? নিশ্চয়ই দর্শক পেয়েছি, আপনার প্রশ্নটি পেয়েছি। পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। সালাম, শুনতে পাচ্ছি, বলুন। বুলবুল ভাই, শেখ তাহির বলছিলাম, আপনার অতিথিদেরকে সালাম। জি, আমি এই বাইকে একটু জিজ্ঞেস করতে চাই। উনি বললেন আওয়ামী লীগ গণহত্যা করেছে, মানলাম আমি উনার কথা, কিন্তু উনারা একটা কথা বলেন না, 3284 জন পুলিশ মারছেন উনারা, 400 থানা জ্বালিয়ে দিয়েছেন, গাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এইটার কোনো নেই। তারপরে উনারা যাদেরকে গণহত্যা বলতেছেন, এরা যে খবর থেকে উঠে আবার আসতেছে, যে এইগুলোর হিসাব তো দেন না। পুলিশ হত্যার যে সংখ্যাটা আপনি বললেন, আপনি আরেকবার একটু বলবেন সংখ্যাটা? 3284। আচ্ছা, ওকে, এটা একটু সোর্সটা বলবেন? এই সোর্সটা হইল পুলিশের, মেট্রোপলিটন পুলিশের আইজি ওই দিন
প্রেস কনফারেন্স কইরা বলছে। ওকে, মানবকে আপনি প্রশ্ন করেছেন, মানবের কাছে আমরা যাব। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো হ্যালো, দর্শক কে আছেন লাইনে? হ্যালো হ্যালো, বুলবুল সাহেব, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। অনেকদিন পর একটা ভালো অনুষ্ঠান শুনছি। প্রশ্ন করার সুযোগ হয় না আসলে সব অনুষ্ঠানে। জি, না বলুন। আমার একটু ভাই যে বললেন যে ফুটপাত দিয়ে শুরু করেছিলেন উনি, তো আমার এই ব্যাপারে কথা, আমার চিন্তাধারা হলো পুরা সমাজটাই চেঞ্জ হতে হয়, শুধু একটা ইস্যু না। এদেশের যে এই অবস্থা, এটা কি একদিনে হয়েছে? আমি অনেকবার বলেছি, এটা তো কয়েকশো বছর লেগেছে। পুরা সমাজটা, মানুষের চিন্তাধারা, মানুষের স্বভাব। আমরা দেশে গিয়েছিলাম, আমার ছেলে, ছোট ছেলে, ও ওই বিনে ময়লা ফেলার অভ্যাস আছে, ওখানে গিয়ে নিউ মার্কেটে বিন খুঁজতেছে, তাই একজন বলে যে ইউ ক্যান থ্রো এনিওয়ার। তো এই যে এটা তো ছোটবেলার থেকেই শুরু হয়, মানে পুরা সমাজটাই এখানে ডিসিপ্লিনড। আমাদের দেশের সেই ডিসিপ্লিন অবস্থায় আসছে আই ডোন্ট নো হাউ মেনি 100 ইয়ার্স লাগবে, তবে চেঞ্জ ভেরি ভেরি স্লো। এটা একটা কথা। আর যে পুলিশের কথা বললেন, এক ব্লক 3200, এইটার কথা আমি কোথাও শুনি নেই, ওনাদের মুখেই শুনছি দুই একবার। এগুলো এইসব বলে তো লাভ নাই, এই ধরনের কোনো প্রমাণও নাই সঠিক। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আপনার বক্তব্য পেয়েছি। আমি পরের আর দুটো কল নিয়ে আবার প্যানেলে ফিরবো। দর্শক কে আছেন লাইনে? হ্যালো, দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, তারকম শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে মানব সাহেবের কাছে। আমি একটু সুবিনয় প্রশ্ন করতে চাই। ভাই, ধরেন এই জায়গায় আপনারা থাকবেন না, সময় ব্যবধানে যখনই আপনি ক্ষমতা পাবেন আপনারা সবাই বদলে যাবেন। বদলা শুরু হয়েছে, মানে এটা কি প্রশ্ন ছিল আপনার? না না, ওনার অভিমত। আচ্ছা, এইটি আপনি মনে করছেন যে ওনারা ক্ষমতা যখন পাবেন তখন ওনারা বদলে যাবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা তো আপনার একটা নিজস্ব মতামত বা প্রেডিকশন। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি, এরপরে আবার আব্দুল আল মাউন আপনার কাছে ফিরে আসবো। দর্শক কে আছেন লাইনে? হ্যালো হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার আসলে কোনো প্রশ্ন নাই ওনাদের কাছে, কারণ ওনাদের কাছে প্রশ্ন করে যে উত্তর আমি পাবো সেই উত্তর আমার জানা। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমাদের দেশটা, যে এই দেশে আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন সবার বসবাস। তো আমরা এই দেশটাকে কেন সুন্দর করতে পারি না? আমরা এই দেশটাকে নিয়ে কেন, মানে আমি অনেক আপসেট যে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে, যে ওরা শুধু নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। তো ক্ষমতায় গিয়ে আপনারা আসলে করবেনটা কি? মানুষের ভালোই তো করবেন। এটা তো আপনাদের মানে পেশা না যে ওইখানে যাবেন, গিয়ে ওই যে এই টাকা ইনকাম করবেন অথবা এই করবেন সেই করবেন। মানুষের ভালোই যদি করতে হয় তাহলে ধৈর্য ধরেন, নির্বাচন করে নির্বাচন করবে, ক্ষমতায় যেতে হবে দেশকে নিয়ে, যেমন একটি খেলায় মেতে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানকে এবার শেষ পর্যায়ে, আমি আব্দুল আল মাউন আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা দর্শকদের ফোন নেবার আগে আপনার সঙ্গে বেশ কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করছিলাম। যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে শুধুমাত্র গত 16 বছর নয়, গত বেশ বছর ধরেই স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্ন সময় দেখছি যে দেশের উন্নয়ন হয়েছে একদিকে, কিন্তু যে মেরিটোক্রেসির যে ব্যাপারগুলো বা প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রকে সুসংহত করবার যে তাগিদ, যে আকাঙ্ক্ষা, সেটি থেকে বারবার সরে এসছে বিভিন্ন সরকার। তো সেই জায়গাটিতে দাঁড়িয়ে একটা বিরাট পরিবর্তন হলো। সেই পরিবর্তনের ছোঁয়া কতটুকু আমাদের সাধারণ জনগণের উপর এসে পড়বে, সেটি নিয়ে এত সংশয় কেন আসলে? আপনি যদি বলেন যে এই সংশয় থেকে বেরিয়ে আসার কোনো পথ আপনার জানা আছে কিনা। জি, আমি খুব সংক্ষেপে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, ধরেন আমাদেরকে একটা জিনিস অভ্যস্ত হতে হবে, সেটি হচ্ছে সেলফ রিফ্লেকশন। হ্যাঁ,
আমি সবসময় চাই মানব সংশোধিত হোক, মঞ্জু ভাই সংশোধিত হোক, কিন্তু আমি আমার জায়গায় থাকি। মানে আমার সেলফ রিফ্লেকশনটা যখন হবে, আমি দেখবো যে আমার ভেতর অনেকগুলো গলদ, আমি এই গলদগুলো সংশোধন করতে চাই না, যেটা ভেরি ইজি। কারণ আমি আমাকে সংশোধন করাটা ইজি, রাদার আমি মানবকে সংশোধন করা। মানব নিজে না চাইলে তো কখনো সংশোধন হবে না, আমি যতই বলি। এই জন্য আমি যেটা মনে করি, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মেইনলি এই সেলফ রিফ্লেকশনটা শিখতে হবে। ওকে, এরপরে যে বিষয়টা সেটি হচ্ছে, আমি যেই দলই করি না কেন, সেটা আওয়ামী লীগ হোক, সবচেয়ে ঘৃণিত দল যদি মনে করেন যেই, মানে জামাতের কাছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কাছে জামাত, অথবা এনসিপির কাছে আওয়ামী লীগ, ঘৃণার জায়গাটাকে আমাদেরকে একটা হেলথি কম্পিটিশনে নিয়ে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা সবাই যে যার মতো করে আমরা জনগণের সামনে উপস্থাপিত হব। জনগণ যাকে, যদি আমরা তো দেখছি অনেক জনগণ ডাকাতকে ভোট দিচ্ছে, ডাকাতই আমাদের এমপি হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু জনগণ যদি একজন ভালো মানুষকে ভোট দেয়, ভালো মানুষই এমপি হবে। সুতরাং আমরা যেটা বলছি, আমি জোর করে কিছু চাপাই দেওয়ার চেষ্টা করব না, আমরা জনগণের হাতে এই ক্ষমতাটা দিতে চাই, যেটা আমার সংবিধান বলছে যে জনগণই আলটিমেট ক্ষমতা মালিক, ক্ষমতার উৎস। সুতরাং আমাদের এই সংবিধান স্বীকৃত পন্থায় আমাদেরকে যেতে হবে। আমরা সমালোচনার জায়গায় কনস্ট্রাকটিভ সমালোচনা করব, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কনস্ট্রাকটিভ সমালোচনা মানে আমরা দেখি কি, ধরেন এই জুলাই বা অগাস্ট পূর্বে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধটাকে নিজের করে পাওয়ার জন্য, এটা আমি করেছি, আমার দল করেছে, এটা নিয়ে একটা মানে যুদ্ধ, বাকযুদ্ধ, মল্লযুদ্ধ, যাই বলেন, রোডে যুদ্ধ, মিছিল যুদ্ধ, সব হয়েছে। এখন দেখছি জুলাই পরে বা অগাস্টের পরে এখন এটা নিয়ে শুরু হয়েছে একই স্টাইল। স্বাধীনতা যুদ্ধটা নিয়ে যেমন আমি করেছি, আমরা করেছি, একই অবস্থাটা আমি জুলাইয়ের পরবর্তী দেখছি, যেটা আমাকে আশাহত করছে। ওকে, আমি যেটা চাই একজন রাজনীতিবিদ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সাধারণ জনগণ হিসেবে, আমাকে দিয়ে যদি বাংলাদেশের উন্নতি হয় তাহলে আমি এমপি হই, এটা আমি চাইবো। কিন্তু আমি যদি মনে করি আমার চেয়ে বেশি করতে পারবে মানব, আমি মানবকে ছেড়ে দিতে, মানে স্যাক্রিফাইসটা আমাদেরকে শিখতে হবে। আমি যদি মনে করি মঞ্জু ভাইকে দিয়ে বেশি হবে বাংলাদেশের কাজ, ওকে, লেট মঞ্জু ভাই বিয়ে এমপি। আমরা এই জায়গাটাতে মিউচুয়াল রেসপেক্ট দরকার। সেখানে রিগার্ডলেস অফ পার্টি, আমরা যদি মনে করি হি ইজ মোর দেন কোয়ালিফাইড টু বি এন এমপি, তাহলে আমি তাকে ছেড়ে দিব। এই জায়গাটাতে যদি আমরা না আসি তাহলে হবে না। তাহলে এই জায়গাটা শুধু আমি উত্তরটা দিয়ে শেষ করছি, এটা কেমনে একদম শেষ পর্যায়ে আমাদের হাতে সময় নেই। কেমনে হবে? হওয়ার একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা। এইটা আমি বাংলাদেশে থাকলে এই কম্পারিজন আমি জানতাম না। আমি যখন ইংল্যান্ডে আসি, আমি যখন আমার বাচ্চারা ইংল্যান্ডে পড়ে, তখন আমি দেখি আমার বাচ্চাটা নীতি নৈতিকতা শিখছে কোত্থেকে? স্কুল থেকে। এই আমাদের দেশে গরুর রচনা মুখস্থ করায় যে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, দি কাউ ইজ এ ডোমেস্টিক, এই যে আমরা মুখস্থ করছি, সেইটা আমি দেখছি বাংলাদেশের পড়াশোনা। এখানে দেখছি কি, গরুকে দেখায়, বাচ্চাকে বলছে এটা দুইটা চোখ আছে, চারটা পা আছে, দেখো। একবার গরুকে প্রজেকশন করে, গরুর খামারে নিয়ে যায়, তার গরুর রচনা মুখস্থ হয়ে যায় বা এস্টাবলিশ হয়ে যায় তার অন্তরে। এই প্র্যাকটিক্যাল জায়গাটা, যেটা যেরকম ভাবে শেখানো দরকার, নীতি নৈতিকতা এবং মানে রিডিং ফর প্লেজার, যেটা আমরা একটা গদ্য পড়েছি, প্রোজ পড়েছি, এই জায়গাটাতে যদি আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের রাজনীতিও পরিবর্তন হবে, মানসিকতাও পরিবর্তিত হবে, একটা সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে 30 সেকেন্ডস, আমি দুঃখিত, আরো সময় দিতে পারলে ভালো হতো। মঞ্জু ভাই, আপনার কনক্লুডিং রিমার্ক। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাই, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। গণভিত্তিক সংগঠন ছাড়া বাংলাদেশকে পরিবর্তন করা বা কিছু দেওয়া সম্ভব না। নাগরিক পার্টি যেটা হয়েছে, ওই নগর কেন্দ্রিক যে সভ্যতা গড়ে উঠছিল, সেখান থেকে কনসেপ্টটা আসছে তো নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে যাদেরকে যদি হিসাব করি, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর 20%ও নাগরিক না, বাকি 80% হচ্ছে অপাংতেয় সর্বহারা মানুষ। এই সর্বহারা মানুষদের
ভালোবাসা, মায়া এবং তাদেরকে নিয়ে যদি কোনো দল হয় তাদের পক্ষে এই দেশ বদলানো বা পরিবর্তন করা সম্ভব। এই রকম সোনার চামচ মুখে নিয়ে নগর সভ্যতার সাততলায় বসে বসে দিবাস্বপ্ন দেখা মানুষরা সমাজ রাষ্ট্র কোনোটাই বদলানোর ক্ষমতাও রাখে না, এটা হবেও না, গ্যারান্টি দিয়ে। অনেক ধন্যবাদ মানব। কনক্লুডিং রিমার্ক। আমি জাস্ট কিছু কনফিউশন কিছু কনফিউশন 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে চাই। একটা হচ্ছে যে ওই 3000 পুলিশের সংখ্যাটা কোত্থেকে আসছিল আমি জানি না। আমি আসলে এইসব কথাবার্তা দেখলেই বলি যে আওয়ামী লীগ ইজ ডেড, কারণ এই ধরনের কথাবার্তার মাধ্যমে আওয়ামী লীগের যেই একটা ভালো ইমেজও ছিল সেটাও আর থাকতেছে না। অনেক একজন বলছেন যে 40 বছরের কথা, 65% লোক বাংলাদেশে, আমি লাস্টে চেক করলাম 40 বছরের নিচে বয়স। সুতরাং 65% মানুষকে বাদ দিয়ে আপনি আসলে চিন্তা করতে পারবেন না 40-এর নিচে যাদের বয়স। যেমন আমার বয়স কত, আমার বয়স এখন 29 হবে সামনে। আমি অ্যাকচুয়ালি ছাত্র না, এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, 4 বছর হয়ে গেছে। এবং আমি এনসিপির নেতাও না, আমি এনসিপির একজন সামান্য কর্মী ডায়াসপোরা শাখার। আপনি বললেন দেশের 80% মানুষ নাগরিক না, অ্যাকচুয়ালি দেশের এই 80% মানুষকে নাগরিক অধিকার দেওয়ার জন্যই নাগরিক পার্টি। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্যটা শেষ পর্যন্ত। এবং আমি একটা দেশের নাম কখনো বলতে চাই, সেটা হচ্ছে ভারত, কিন্তু এই ভারতের মিডিয়াতেই বারবার দেখি যা বাংলাদেশে পুলিশ মারা গেছে। বাংলাদেশে কোনো মিডিয়াকে আমি জীবনে বলতেও শুনলাম না এগুলা। তো শেষ পর্যন্ত আমার কথা আসলে এইটুকুনি। এবং আমি একটা কথা বলে শেষ করতে চাই, আওয়ামী লীগ কেন ডেড এটা যদি কেউ বুঝতে চায় তাহলে আপনারা দেখবেন যে মুসলিম লীগ কেন ডেড বা নাজি পার্টি কেন জার্মানিতে ডেড, এই বিভিন্ন জায়গায় কেন একটা রাজনৈতিক দল ডেড হয়, কি কারণে ডেড হয়, এটা দেখলেই বোঝা যায়। অনেক ধন্যবাদ, শেষ করে দিচ্ছি। ধন্যবাদ মানব, ব্যারিস্টার মনিরুল ইসলাম এবং আব্দুল আউয়াল মামুন। প্রিয় দর্শক, আপনারা একটি জমজমাট বিতর্ক দেখলেন এবং বিভিন্ন ধরনের মত আমরা চেষ্টা করেছি সেখানে অ্যাকোমোডেট করবার জন্য, এবং এক ধরনের চ্যালেঞ্জিং একটা অ্যাটমসফিয়ার ছিল। এবং যেটি দিয়ে শুরু করেছিলেন আব্দুল আউয়াল মামুন, যে এই যে দ্বান্দ্বিক বস্তুপাতের কথা বলেছেন, কনফ্লিক্টের ভেতর দিয়ে নতুন নতুন আইডিয়াজ আসবে এবং সমাজ সামনের দিকে এগোবে। আমরা সেটি আশা করি যে ভিন্ন মতের জায়গা তৈরি করার ভেতর দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সংস্কৃতির উত্তরণ ঘটাতে পারবো এবং রাজনীতির গুণগত পরিবর্তন আসবে সেটির ভেতর দিয়ে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।